আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগতম আমার নূর 360 চ্যানেলের পক্ষ থেকে। আজকে দীর্ঘ একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, দীর্ঘ প্রায় 2 ঘন্টা। আর এই সম্পূর্ণ টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি Adobe Photoshop এর সম্পূর্ণ বেসিক লেভেলগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। এই টিউটোরিয়ালটা দেখার পর আপনারা অবশ্যই Adobe Photoshop নিয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং এরপর থেকে ডিজাইন শুরু করতে পারবেন। আর এই সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবেন, আমি এর জন্য যে সফটওয়্যারটা ইউজ করেছি সেটা হচ্ছে Adobe Photoshop CC 2020। আর এটা ডাউনলোড করা কিভাবে করবেন এবং এটা ইউজ কিভাবে করবেন সেটা নিয়ে আমি অলরেডি টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিয়েছি আমাদের গ্রুপে। তো গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি অবশ্যই সেটা দেখে নেবেন আশা করি, এবং সেই অনুসারে ইনস্টল করে নেবেন। আপনার পিসির কনফিগারেশন অনুসারে আপনি ইনস্টল দিবেন। আপনি 2015 ইউজ করতে পারেন, 16 ইউজ করতে পারেন। আর সিসি যদি আপনার এখানে স্লো কাজ করে তাহলে আপনি সিএসটা ইউজ করবেন। যদি একটা এসএসডি থাকে এবং র্যাম যদি মিনিমাম 8 থাকে তাহলে আপনি মোটামুটি কাজ করতে পারবেন। আর কোর i3 এটা হচ্ছে মিনিমাম কনফিগারেশন, এটা হলে মোটামুটি কাজ করা যাবে স্মুথলি। আর এর পরবর্তীতে আপনি আরো যদি কনফিগারেশন বাড়ান তাহলে তো আরো ভালো। আর ভিডিওতে যদি আপনার কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানান, হেল্প করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। আমি এখন Adobe Photoshop এর দ্বিতীয় পর্বটা আজকে দেখাবো। তো আমি এখানে Adobe Photoshopটা ওপেন করলাম। দেন ওপেন করার পর আমাদের এই 2020, আমার এটা হচ্ছে যে 2020, এটা ওপেন করার পর ইন্টারফেসটা এরকম আসবে। দেন আপনি যেটা করবেন, প্রথমে এখান থেকে ফাইল থেকে ওপেন একটা নিউ নিতে পারেন, অথবা আগের যদি কোনো ফাইল থাকে সেটা আপনি এখান থেকে ওপেন করে নিতে পারেন। আপাতত আমি এখানে নিউতে ক্লিক করি, অথবা এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করলেও আমাদের নতুন একটা ফাইল তৈরি হবে। দেন আমি এখানে ক্লিক করলাম, করার পর আমার এখানে অনেকগুলো ফাইলের অপশন দিয়েছে। এখানে দেখেন অনেকগুলো ফাইল আগে থেকে দেওয়া আছে। এটা সফটওয়্যারের মধ্যে অটোমেটিক দেওয়া আছে কিছু ভার্সন, যেমন হচ্ছে যে সাইজ অটোমেটিক দেওয়া আছে, প্রিন্টের জন্য কিছু সাইজ দেওয়া আছে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য, এবং কি ওয়েব, মোবাইল এবং ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য কয়েকটা সাইজ দেওয়া আছে। তো আমরা এগুলা না নিয়ে আমরা এখানে রিসেন্ট থেকে, অথবা আমরা এখানে প্রিন্ট থেকে A4 সাইজের একটা পেপার এখন নিয়ে নিই। এই যে A4 সাইজ, এটাতে ক্লিক করলাম। দেন এটা মিলিমিটারে আছে, আমরা এটাকে ইঞ্চিতে করে দিব। ওকে। আর এখানে আমাদের রেজুলেশন আমরা আপাতত 300 রাখতেছি। দেন RGB আর CMYK কালার, আমি একটু বলে নিই কালার মোডটা নিয়ে। আমরা যখন কোনো কিছু প্রিন্টের জন্য করব, সেটা ছাপা বা প্রিন্টের জন্য, তখন অবশ্যই আমাদেরকে CMYK কালার মোডে রাখতে হবে। আর যদি আমরা সেটা ওয়েবের জন্য ব্যবহার করি, অর্থাৎ কোনো সোশ্যাল মিডিয়া বা ওয়েবের মধ্যে শুধু ব্যবহার করা হবে, তখন আমরা সেটা RGB কালার মোডে রাখবো। তো আমি আপাতত সেটা RGB কালার মোডে রাখলাম এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখলাম। দেন অ্যাডভান্স অপশন যেগুলো আছে সেখানে আমাদের খুব একটা প্রয়োজন নেই। দেন ক্রিয়েটে ক্লিক করব। তো আমি ক্রিয়েটে ক্লিক করার পর আমার এখানে একটা ইন্টারফেস আসছে। তো আমি আজকে এগুলার এই যে ইন্টারফেসটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্ট আমাদের যেটা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসের এই অংশটুকু, এটাকে আমরা বলি মেনু। এখানে অনেকগুলো মেনু আছে, দেখেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, প্রত্যেকটা অনেকগুলো মেনু আছে। আমি যদি এগুলাতে ক্লিক করি, দেখেন মেনুর থেকে অনেকগুলো অপশন বের হচ্ছে। এরকম প্রত্যেকটা মেনুর মধ্যে এরকম অনেকগুলো অপশন আছে। এগুলো আমরা যখন কাজ করতে যাব, কাজ করতে করতে আস্তে আস্তে এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে অপশন বার। আমাদের এই অংশটুকুকে আমরা বলি অপশন বার। অপশন বার হচ্ছে যে আমাদের এখানে যে টুলগুলো আছে, টুল বক্সের মধ্যে যে টুলগুলো আছে, আমরা যখন এগুলা চালু করব তখন এখানে আমাদের অপশন এখানে দেখাবে, অর্থাৎ এটার যে কাজগুলো সেগুলো এখানে দেখাবে। আমি যদি এখানে এই টুল বক্স থেকে যে কোনো একটাকে সিলেক্ট করি, দেখেন আমি যদি এখানে সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই অপশন বারের মধ্যে সিলেকশন টুলের সাথে রিলেটেড যেগুলো আছে সেগুলো এখানে শো করবে। আমি এখানে ট্যাক্স টুলটা সিলেক্ট করলাম। ট্যাক্স টুলটা সিলেক্ট করলে এখানে ট্যাক্সের সাথে রিলেটেড যেগুলো আছে সবগুলো এখানে শো করবে। এটা হচ্ছে আমাদের অপশন বার। দেন আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের টুল বক্স, এটাকে আমরা বলে থাকি টুল বক্স। টুল বক্সের মধ্যে আমাদের যাবতীয় যত এডিটিং এর কাজ বা আমরা টুলের বক্সের এগুলো দিয়েই আমরা সাধারণত কাজগুলো করে থাকি। দেন আমাদের এই পাশে যা আছে এটাকে আমরা বলি প্যালেট বক্স। এই অংশটুকুকে আমরা বলি প্যালেট বক্স। এখানে আমাদের প্যালেটের মধ্যে আমরা এখানে দুইটা টাইপে রাখতে পারি, এখানে একটা অপশনে রাখতে পারি, আবার এখানেও একটা আছে। আমি এটাকে হাইড করতে পারি, আবার শো করতে পারি। আর এখানে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের লেয়ার। লেয়ার এটা আমাদের অনেক বেশি প্রয়োজন হয় ফটোশপের ক্ষেত্রে, এই যে লেয়ারের অপশনগুলো আমরা কাজ করি, এখানে লেয়ারগুলো পরিবর্তন করতে পারি, এখানে সামনে পিছে নিতে পারি,
এরপর আই অফ করে দিয়ে এটা ক্লোজ আপাতত স্টপ রাখতে পারি, আবার দেখতে পারি। এটা হচ্ছে যে আমাদের প্যালেট বক্স। তো ওভারঅল আমি আজকে দেখালাম যে আমাদের এই যে অ্যাডোবি ফটোশপের ইন্টারফেসটা সম্পর্কে আলোচনা করলাম। দেন আমি এখন একটু সংক্ষেপে দেখাবো আমাদের একটা ফাইল কিভাবে ওপেন করতে হয় এবং এটা সেভ করতে হয় কিভাবে। আমরা যখন এখানে ফাইলে ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন নিউতে অপশন আসছে। নিউ মানে হচ্ছে যে আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করতে যদি চাই তাহলে এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে আমার দেখেন নতুন একটা ফাইল তৈরি করার অপশন আসছে। আমি এখানে কাস্টম দিয়ে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো। আমাদের আরেকটা ফাইল ওপেন হয়ে গেছে। দেন আমার এখানে আছে ওপেন। ওপেন হচ্ছে যে আমার যখন আগের কোনো ফাইল যদি আমি ওপেন করতে চাই তাহলে এখানে ক্লিক করব, করে এখন আমি যদি এটা ওপেন করতে চাই দেন এখানে ক্লিক করে ওপেন করলে আমাদের যে আগের ফাইলটা আছে সেটা এখানে ওপেন হয়ে যাবে। এরপর আমাদের আছে এখানে ওপেন রিসেন্ট, অর্থাৎ আমরা পূর্বে যে কোনো কাজ বা সাম্প্রতিক কিছু সময়ের জন্য কিছুক্ষণ আগে যে কাজটা করেছিলাম ওই কাজগুলো আমরা রিসেন্টের এখানে পাবো। এখান থেকে আমরা সেটা ওপেন করতে পারি। এরপরে আমরা যদি এই ফাইলটা ক্লোজ করে ফেলতে চাই তাহলে এখানে ক্লোজ করলে এটা ক্লোজ হয়ে যাবে। দেখেন আমি এখানে ক্লোজে ক্লিক করলাম তাহলে এই যে আমাদের এটা ছিল এটা বন্ধ হয়ে গেছে। দেন এরপরে আছে আমাদের সেভ অ্যাজ। এটা আমরা সেভের জন্য ইউজ করে থাকি। আমরা যখন এই ফাইলটা যদি আমি সেভ করতে চাই তাহলে আমি এখানে ধরুন আমি এখানে একটা শেপ নিই। ওকে, এই শেপটা নেওয়ার পর আমি এটাকে সেভ করব, তাহলে আমি এখানে সেভে ক্লিক করব। দেন আমি যেখানে সেটাকে সেভ করতে চাই আমি ডেস্কটপে সেভ করলাম এবং এখানে একটা নাম দিয়ে দিব। আমি যে নামটা দিতে চাচ্ছি এখানে ধরুন আমার ফার্স্ট পেজ। তো এই পিএইচডি আমাদের এই ফরম্যাটগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। পিএইচডি ফরম্যাটটা হচ্ছে যে ফটোশপের ফরম্যাট, যেটার মাধ্যমে আমরা ফটোশপের যে ফাইলটা যেভাবে আছে এভাবেই সেভ থাকবে, অর্থাৎ এটা পরবর্তীতে আবার এডিট করা যাবে। এরপর আমাদের এখানে যে ইম্পর্টেন্ট ফরম্যাটগুলো আছে আমি সেগুলো সম্পর্কে আলোচনা করি। এরপর আছে জেপিইজি, এটা হচ্ছে যে আমাদের একদম পিকচার ফরম্যাটে আসবে, এটা এডিট করা যাবে না। আর এডিট করলে অর্থাৎ পূর্বের রূপটা থাকবে না, জাস্ট ছবির আকারে থাকবে। আমরা যে ছবিগুলো দেখতে পাই একদম ছবি আকারে হয়ে যাবে এবং কি এটার ব্যাকগ্রাউন্ডটা সহ নিয়ে যাবে, এই ব্যাকগ্রাউন্ডটা সহ এটা নিবে। এরপরে আমাদের যেটা প্রয়োজন পিডিএফ হচ্ছে যে পিডিএফ আকারে আমরা পিডিএফ যেভাবে দেখতে পাই সেম এরকম হয়ে যাবে এটা। এরপরে পিএনজি ফরম্যাটে হয় হচ্ছে যে আমরা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডের যেটা আছে যেমন সাদা, এই সাদাটা অংশটুকু আমরা ট্রান্সপারেন্ট রাখতে পারি, অর্থাৎ এখানে কিছুই না দিতে পারি, শুধু আমাদের যে অংশটুকু আমরা লিখেছি অথবা শেপ আছে শুধু ওই অংশটুকু নিব, তখন আমরা পিএনজি ফরম্যাটটা ইউজ করে থাকি। এগুলো হচ্ছে আমাদের ফরম্যাট। তো এরপরে আমরা এখানে ফার্স্ট পেজ দিয়ে এখানে আমরা সেভ দিয়ে দিব। আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে এবং দেখেন আমাদের এখানে যে নামটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি যে এই ফাইলটাকে আরেকটা নামে আরেকটা ফাইল সেভ করতে, ঠিক আছে? তখন আমি কি করব, এই সেভ এজ এ ক্লিক। এখন দেখেন সেভের এটা কিন্তু হাইড হয়ে গেছে, ঠিক আছে? এটা একটু কালো, পুরোপুরি কালো নাই, সাদা থেকে একটু হালকা সাদা গাঢ় হয়েছে। তো এটা মানে হচ্ছে যে এটা এখন কাজ করতেছে না। দেন আমরা যখন সেভ এজ এ ক্লিক করব তখন আমরা এটাকে আবার সেভ করতে পারবো অন্য একটা নামে। আরেকটা নাম যদি আমি দেই, এখানে 1 দেই, তাহলে এখন দেখেন এখানে কিন্তু এটা আবার সেভ হবে। এই যে, অর্থাৎ আমাদের দুইটা ফাইল সেভ হয়েছে। এখন কিন্তু আমাদের দ্বিতীয় ফাইলটা ওপেন আছে, দেখেন ফার্স্ট পেজ 1। আমি কিন্তু এখন যা কাজ করব সেটা দ্বিতীয় ফাইলে যাবে। ফার্স্ট পেজটা কিন্তু এখন আমাদের হাইড হয়ে মানে এটা কেটে গেছে। এটা হচ্ছে যে ব্যাপার। দেন আমাদের আছে এক্সপোর্ট হচ্ছে যে আমরা যখন ফাইলকে কুইক এক্সপ্রেস পিএনজি বা এক্সপোর্ট ফ্রিকোয়েন্সি সেভ ফর ওয়েব, সাধারণত আমরা এক্সপোর্টটা ইউজ করে থাকি বেশি সেভ ফর ওয়েবের জন্য। অর্থাৎ আমাদের যখন কোনো ফাইল আমরা ওয়েব ব্রাউজার বা ব্রাউজারিং এর জন্য সেভ করে থাকি তখন আমাদের এই কাজটা লাগে। এটার মাধ্যমে হয় কি আপনার ফাইলের সাইজটা একটু কম হয়, ফাইলের সাইজটা কম থাকে কিন্তু এটা রেশিও ঠিক থাকে এবং এটার ইমেজের যে কোয়ালিটি সেটা ভালো থাকে। এটা হচ্ছে যে আমাদের ওয়েবের জন্য আমরা করে থাকি। আমি একটা দেখাচ্ছি, এখানে আমি যদি সেভ ফর ওয়েবে দেখাই তাহলে দেখেন এখানে আমাদের অপশন আসছে অনেকগুলো, এতগুলো আমাদের কোনো কিছুই প্রয়োজন নেই। আমি এখানে সেভ দিয়ে দিব, তাহলে দেখেন আমাদের এই যে জিপ ফরম্যাটে চলে আসছে। এখন আমি এটাকে যদি ডেস্কটপে সেভ দেই, সেভ, ওকে আমাদের এটা সেভ হয়ে গেছে। এরপরে আমাদের এখানে প্লেস এমবেডেড, এগুলো সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ, এটা এখন দেখাচ্ছি না। আর হচ্ছে যে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে এখানে প্রিন্টে ক্লিক করব, প্রিন্টে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। আমরা যে প্রিন্টের অপশনটা আসছে এখান থেকে আমি প্রিন্ট করতে পারবো। এখানে প্রিন্টে ক্লিক করলে আমার প্রিন্টার যদি কানেকশন থাকে তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে। এরপরে আমাদের আছে এক্সিট, অর্থাৎ আমরা যদি সফটওয়্যারটা এখন এক্সিট করতে চাই তাহলে এখানে এক্সিটে ক্লিক করব। দেখেন এখানে তাহলে এখন আমাকে দেখাচ্ছে এটা কি আমি সেভ করব, তো আমি বললাম যে না, দেন সেটা বের হয়ে গেছে।
তো গ্রাফিক্স ডিজাইনের এই পর্বে আমি দেখাবো আপনাদেরকে টুল বক্সের শেপ মুভ টুল নিয়ে আলোচনা করব। তো আমরা ধীরে ধীরে সবগুলো টুল নিয়ে আলোচনা করব, আর বাকি এখানে যে মেনুগুলো আছে সেগুলো আমরা কাজ শিখতে শিখতে এগুলো সম্পর্কে আইডিয়া হবে। তো আমি এখানে আজকে দেখাবো মুভ টুল। মুভ টুলের এখানে দুইটা আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন আছে, এটার মাধ্যমে বোঝাচ্ছে যে এখানে ভিতরে আরো আছে। আমি এখানে যদি রাইট বাটনটা ক্লিক করি তাহলে আমাদেরকে দেখাবে যে এখানে দুইটা আছে, একটা হচ্ছে যে মুভ টুল আর একটা হচ্ছে যে আর্টবোর্ড টুল। তো আমি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে মুভ টুলের ব্যবহারটা। তো মুভ টুলের ব্যবহার দেখানোর জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমি কয়েকটা শেপ নেই, তাহলে এটা বোঝা যাবে। আমি এই শেপটার কালারটা চেঞ্জ করে দেই। জাস্ট আমি শেপগুলো এখানে আঁকতেছি আর এখানে ফাইল থেকে কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেন আমি এখন যেটা করব, তো আমি আবার এটাকে সিলেক্ট করলাম, অথবা আমি এখানে শুধু ভি চাপলেও এটা দেখেন চালু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ভি চাপলে এটা হয়ে গেছে, এখানে আমাদেরকে দেখাচ্ছে যে ভি চাপলে এটা আসবে, এই যে ভি শর্টকাট। তো এখন আমি এটাকে কাজ কি, এটার কাজটা আমি দেখাচ্ছি। তো আমি এটাকে সিলেক্ট করতে চাই, এটার নামই হচ্ছে যে মুভ টুল, মানে হচ্ছে যে কোনো কিছু সিলেক্ট করতে হলে, মুভ করতে হলে তো ফার্স্ট আমাকে সিলেক্ট করতে হবে। তো এই জন্য আমি এই যে একটা শেপ, আমি এটাকে মুভ করতে চাই। দেখতে পাচ্ছেন এই যে শেপ মুভ টুলটার মাধ্যমে আমি এটাকে মুভ করতে পারতেছি, ঠিক আছে। কিন্তু আমি এখন বাইরে ক্লিক করলাম, এখন দেখেন আমি যদি এটাকে ক্লিক করতে চাই, এটা ক্লিক হচ্ছে না। তো আমি তো যেমন একে ক্লিক করতে চাই, ক্লিক হচ্ছে না, এটাকেও একটাও হচ্ছে না। কেন এই সমস্যাটা? এটা ফিক্সড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে অটো সিলেক্ট, এটা মুভ টুল সিলেক্ট করার পরে এই অপশন বারটা চলে আসবে। তো আপনি এখান থেকে অটো সিলেক্টেড টিকমার্ক দিয়ে দিবেন এবং শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটাতে সিলেক্ট করে দিলেন। এটাতে দিলে কি হবে, এটা অটোমেটিক সিলেক্ট করে নেবে, যেই শেপটার উপরে দিব আমরা ওই শেপটার উপরে এটা সিলেক্ট করে নেবে। আমি এখন এখানে ক্লিক করব, দেখেন এটা কিন্তু এবার অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আবার যদি এখানে ক্লিক করি এটাও সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে যে আমাদের মুভ টুলের কাজ। এখন আমি এটাকে ইচ্ছা করলে যেখানে খুশি এখানে মুভ করতে পারবো, এভাবে এটাকে ছোট বড় করতে পারবো। এভাবে অল্ট কি চাপলে এটা সব দিকে বড় হবে, শিফট চাপলে যে কোনো একদিকে, শিফট ধরে আমি যদি এভাবে করি তাহলে এটা যে কোনো একদিকে, আর যদি সবকিছু ছেড়ে দিয়ে করি তাহলে আমার যে কোনো কর্নার বা আমি এভাবে বৃদ্ধি পাবে করবে। ওকে, আমি এটাকে এখন টিকমার্ক দিয়ে দিলাম। এরপরে তো এখন এরপরে আমাদের আছে এখানে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলটা হচ্ছে যে আমি যদি এই আর্টবোর্ডটা ছোট বড় করতে চাই, যেমন হচ্ছে যে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আবার আর্টবোর্ডটা নিয়ে নেই, নিয়ে এটাকে সিলেক্ট করলাম এভাবে, দেন আমি এটাকে ছোট বড় করতে পারি এভাবে, দেখতে পাচ্ছেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি দুইটা আর্টবোর্ড নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা এই জিনিসটা করতে পারি। এখানে ধরুন আমি এই আর্টবোর্ডটা ছোট করে নিলাম, এখন আমি এই ডান পাশে আরেকটা আর্টবোর্ড নিব, তাহলে আমি এখানে প্লাসে ক্লিক করলে আরেকটা আর্টবোর্ড তৈরি হবে। এটা আমাদের যদি দুই তিনটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে হয় তখন আমরা এই কাজটা করব। আবার এটাতে সিলেক্ট করে আমি জাস্ট এখানে সিলেক্ট করলে, কর্নার একদম মাথায় সিলেক্ট করলে তখন আবার এটা চালু হয়ে যাবে। তখন আমি উপরেও একটা আর্টবোর্ড চালু করতে পারি, এরপরে এখানে ক্লিক করে এখানে একটা আর্টবোর্ড চালু করতে পারি। তো আমার যেভাবে প্রয়োজন আমি এভাবে করতে পারি। আবার এটা ডিলিটও করে দিতে পারি, ডিলিট কি চাপলে ডিলিট হয়ে যাবে, জাস্ট ডিলিট কি চাপবেন, এটাতে সিলেক্ট করে ডিলিট কি চাপলে এটা ডিলিট হয়ে যাবে। তো এই পর্বে আমি দেখাবো মার্কিউ টুল নিয়ে আলোচনা করব। তো মার্কিউ টুল আলোচনা করার জন্য প্রথমে আমি এখানে একটা শেপ নিই এভাবে, এটার কালারটা আমি এখান থেকে গ্রিন কালারটা দিয়ে দিলাম। ওকে, দেন এখন আমি যেটা করব, তো আমি চাচ্ছি যে এটার বৃত্তে এটার মধ্যখানে একটা বৃত্ত আঁকবো এবং ওটার কালার হবে লাল। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে এই শেপটাকে আমি রাস্টারাইজ করে নিই, রাস্টারাইজ লেয়ার করে নিলাম, তাহলে আমাদেরকে এটা কাটাকাটি করা যাবে। রাস্টারাইজ না করলে এটা আমরা কাটতে পারবো না। তো আমাদের এইটা দিয়ে আমরা সিলেকশন করে থাকি কিছু অংশ, যেমন আমি এখান থেকে বৃত্ত যেটা সেটা নিলাম, নিয়ে আমি এখানে শিফট ধরে ড্র করলাম, তাহলে এটা বৃত্ত আকারে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এটা সিলেকশন হয়ে গেছে। এবং কি আমাদের এখানে এই যে লেয়ারটা কিন্তু সিলেক্ট করে রাখতে হবে আপনাকে। আমি যদি এখানে দিই তাহলে কিন্তু সেটা হবে না, আমি এখানে লেয়ারটা সিলেক্ট করে রাখবো। দেন আমার এখানে ব্র্যাকেট টুল যেটা আছে, এখান থেকে গ্রেডিয়েন্ট হয়তো থাকবে এরকম, আপনি এখান থেকে এই যে পেইন্ট ব্র্যাকেট টুল এটা সিলেক্ট করবেন এবং আপনি এখানে একটা কালার যেটা আমরা দিতে চাচ্ছি সেই কালারটা আপনি এখানে সিলেক্ট করে নিতে হবে। ওকে, আমি এই কালারটা দিলাম, দিয়ে ওকে দিলাম। এখন আমি জাস্ট এটার উপরে ক্লিক করব,
দেখেন এটা এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো একইভাবে এখন আমি এটাকে কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল দিলে আমাদের এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এটা এখন সিলেক্ট আছে, এরপরে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল ডি। দেন আমাদের এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা আমাদের আঁকা হয়ে গেছে। জাস্ট এটা একটা দেখালাম। এরপর আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি। আমি এখানে দুইটা ছবি নিয়ে আসি। তো ফাইল ফোল্ডার থেকে আমি জাস্ট এখানে একটা শিফট ধরে সিলেক্ট করলাম অথবা কন্ট্রোল ধরে দুইটা একসাথে সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলেই হবে, আর কিছু করতে হবে না। দেন এখানে ওকে করে আমি এটাকে ওকে করে দিলাম। তো এই ছবিগুলো আমাদেরকে এডিট করতে হলে এগুলো রাস্টারাইজ করে নিতে হয়, রাস্টারাইজ লেয়ার করতে হবে, তা না হলে এগুলো এডিট হবে না। রাস্টারাইজ লেয়ার, ওকে। তো আমি এই ছবি দুইটা এই পতাকাটাকে আমি আপাতত এখানে হাইড করতে চাচ্ছি। তাহলে এই আইটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এটা হাইড হয়ে যাবে, আবার যদি ক্লিক করি তাহলে এটা আবার চলে আসবে। তো এখন আমি যেটা চাচ্ছি, ধরেন এটার ছবি, এটার মুখটা, এই মুখটাকে আমি এখানে বসাই দেবো, ঠিক আছে। যদিও আমি প্রফেশনাল ভাবে বসাচ্ছি না, জাস্ট কেটে নিয়ে এখানে বসাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। তো এটার জন্য যেটা করব, আমি এখানে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি এটা আপাতত এটা ক্লিক করলাম, করে আমি এভাবে যতটুকু অংশ নিতে চাই, মুখের যে অংশটুকু নিতে চাই এভাবে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। দেন এখন আমি যেটা করব, তো এটাকে সিলেক্ট করার পর আমি যদি এখন এই সিলেকশন টুলে যাই, গিয়ে আমি এটাকে জাস্ট এভাবে সিলেক্ট করে, এটা নিচে চলে যাচ্ছে কারণ হচ্ছে যে শেপটা নিচে আছে, তো আমরা এটাকে উপরে দিয়ে দিব এইভাবে। দিয়ে এখন আমি এটাকে এখানে নিয়ে আসতে পারি। তো এটাকে আমি ছোট বড় করে নিতে পারি যেভাবে আমি এটার প্রয়োজন হয়, ওকে। জাস্ট এইভাবে আমি বসাই দিলাম। তো এটা অবশ্যই এইভাবে না, এটা মূলত কাজ হচ্ছে যে আমাদেরকে প্যান টুল বা অন্যান্য দিয়ে এটাকে এডিট করে বসাতে হয়। তো আমি দেখালাম আর কি যে আপনার কিভাবে এটা কপি করে এখানে নিতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এটাকে নিলাম তখন কিন্তু সেটা এখান থেকে কাট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমি কন্ট্রোল অল্টা জেড দিয়ে দেখাচ্ছি, জেড কন্ট্রোল অল্টা জেড দিলে তাহলে এটা, কন্ট্রোল জেড দিলাম তাহলে এটা পিছনে চলে গেল, ওকে। তো এখন আমি চাচ্ছি যে এটা থাকবে, এটা কাট হবে না, এটা শুধু কপি হবে। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, আমি আবার এটা সিলেক্ট করলাম মার্কিউ টুল দ্বারা, আমি মুখের এই অংশটুকু সিলেক্ট করতেছি, ঠিক আছে। তো এই অংশটুকু সিলেক্ট করার পর আমি শুধু কপি করব। তো কপি করতে হলে আমি এখান থেকে এডিটে যেতে পারি, এডিট থেকে কপি অথবা কাট যদি করতে পারি। তো আমি কপি দিলাম, দিয়ে আমি এখানে সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম, তাহলে দেখেন এটা আমাদের এখানে এই যে একটা চলে আসছে। তো এটা এটার উপরে আসছে যার কারণে আমরা বুঝতে পারতেছি না, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা কপি হয়ে গেছে এবং কপি হয়ে পেস্ট হয়েছে, এখন এটা কাট হয়নি। আমি আবার একইভাবে এটাকে কাটও করতে পারতাম, আমি আবার দেখাচ্ছি। তো আমি এটাকে এভাবে সিলেক্ট করলাম, করে এখন যদি আমি এটাকে কিছুই করতে হবে না, এখন যদি এভাবে এটা না, সরি, সিলেকশন টুল, মুভ টুল দ্বারা সিলেক্ট করে আমি এটাকে এখন এভাবে মুভ করতে পারি, তাহলে এটা সরাসরি কাট হয়ে যাবে, ঠিক আছে। তো আর যদি আমরা কপি করতে চাই তাহলে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিতে পারি, তাহলে এটা কপি পেস্ট হবে। অথবা আমরা এখান থেকে এডিটে যেতে পারি, এডিট থেকে কপি দেন পেস্ট। তো আজকে আমি লেজো টুল নিয়ে আলোচনা করব। লেজো টুলের এখানে আরো কিছু টুল আছে, যেমন পলিগন লেজো টুল, আর একটা হচ্ছে যে ম্যাগনেটিক লেজো টুল। তো এগুলো প্রত্যেকটা আমি ব্যবহার দেখাচ্ছি। এগুলো প্রত্যেকটাই হচ্ছে যে মূল কাজ হচ্ছে সিলেকশন করা বা ওখান থেকে কপি করে কাট করা বা যে কোনো একটা আংশিক অংশ সিলেক্ট করার জন্যই এইগুলা। তো এখানে আমরা যেটা করতাম যে একটা নির্দিষ্ট শেপই ছিল, যেমন রেক্ট্যাঙ্গল, সার্কেল বা থিন, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম, এগুলা ছিল মার্কিউ টুলটা। আর এখানে হচ্ছে যে আমি আমার মতো র্যান্ডমলি যেভাবে ইউজ করতে চাই অর্থাৎ ওইভাবে ইউজ করতে পারবো, ওইভাবে কপি করতে পারবো। তো দেখাচ্ছি আমি, চলুন। এখানে লেজো টুল আছে, লেজো টুলটা আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমি ধরুন ছবিটার এই অংশটুকু আমি এভাবে, প্রথমে ছবিটা আমাকে সিলেক্ট করতে হবে, এই ছবিটা, ঠিক আছে। তো আমি এই ছবিটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যেটা করতে হবে, আমাকে জাস্ট এখানে মাউসে সিলেক্ট করে এভাবে আমাকে ড্র্যাগ করতে হবে, ঠিক আছে। এভাবে ড্র্যাগ করতে হবে, ছেড়ে দেওয়া যাবে না, সরি আমি এটা ছেড়ে দিয়েছি যার কারণে এটা আবার চলে গেছে। তো আমাকে এটা মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রাখতে হবে, এভাবে ধরে রেখে আমাকে এটাকে কপি করতে হবে, ঠিক আছে। এভাবে সিলেক্ট করতে থাকতে হবে। তো আমি এভাবে হচ্ছে র্যান্ডমলি একটা জাস্ট এই অংশটুকু ধরুন আমি এভাবে সিলেক্ট করলাম, যেখান থেকে শুরু করছি ওইখানে গিয়ে এটাকে এভাবে শেষ করে দিব, তাহলে দেখতে পাচ্ছেন এখানে সিলেকশনটা চলে আসছে। এখন আমি আবার এই মুভ টুলে যাব, মুভ টুলে যাওয়ার পর এখন আমি এটাকে কপি করতে পারি, কপি করে পেস্ট করতে পারি, অথবা এটাকে ডিলিটও করে দিতে পারি। আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি এটা এভাবেও করা যেতে পারে। আমি এখানে ডিলিট কি চাপলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে।
তো আমি পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় প্রফেশনালি সেটা আমি দেখাবো পরে, জাস্ট এখন এটা সম্পর্কে জানুন। তো এটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এখন কন্ট্রোল ডি দিলে আমরা এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো এরপরে যেটা আছে আমাদের পলিগনাল লেজো টুল। তো এটা একটু ওইটা থেকে ভিন্ন, সেটা হচ্ছে যে এটাকে বারবার ক্লিক করে করে করতে হয়। ওইটা তো হচ্ছে যে ক্লিক করে জাস্ট এভাবে ড্র্যাগ করলেই হয়ে যায়, এটাকে আমরা এভাবে সিলেক্ট করতে হবে, জাস্ট ক্লিক করতে হবে। যেমন তখন আমি এখানে ক্লিক করলাম, করার পর দেখেন আমি কিন্তু এখন ক্লিকটা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর সেটা এরকম আসছে। এখন আমি আবার আরেক জায়গায় ক্লিক করলাম, তাহলে সেটা আবার এই পর্যন্ত একটা সিলেক্ট হয়ে গেল। এভাবে আমি যে অংশটুকু সিলেক্ট করতে চাই এভাবে ড্র্যাগ এটা ক্লিক করে করে সিলেক্ট করতে হবে, এবং যে বিন্দুতে আমি শুরু করছিলাম ওইখানে গিয়ে শেষ করলে দেখেন এখানে কিন্তু জিরো হয়ে গেছে। অন্য জায়গায় দেখেন এটা কিছু নেই, এই জায়গায় আনার পর এটা এই যে এরকম একটা চিহ্ন হয়ে গেছে। তো আমি এখন এটা ক্লিক করলে এটা এখানে কপি হয়ে যাবে। এখন আমি এটাকে ওইখানে মুভ সিলেকশন টুল, মুভ টুল দিয়ে এটাকে আমি এভাবে নাড়াতে পারি, অথবা কপিও করতে পারতাম। যাই হোক, এটা হচ্ছে যে বিষয়, অথবা ডিলিটও করে দিতে পারি। ডিলিট কি চাপলে এটা ডিলিট হয়ে যাবে। এরপরে আমাদের আছে ম্যাগনেটিক লেজো টুল। তো ম্যাগনেটিক লেজো টুলটা কি দেখেন, আমি একটু দেখাচ্ছি। আমি এখানে এটাকে এভাবে জাস্ট নিয়ে যাব, ঠিক আছে। এটা কিন্তু অটোমেটিক হচ্ছে, দেখেন আমি কিন্তু একটু বাঁকা করতেছি, ঠিক আছে। আমি কিন্তু ওই দিক দিয়ে নিচ্ছি না, কিন্তু সে ম্যাগনেটিক ভাবে সিলেক্ট করে নিচ্ছে ওই বস্তুটাকে, সে সিলেক্ট করে নিচ্ছে অবজেক্টকে অটোমেটিকলি। এটা হচ্ছে যে ম্যাগনেটিক সিলেকশন টুলটা এভাবে, ঠিক আছে। দেখেন সে কিন্তু একদম মিলে মিলে নিচ্ছে। তা আমি এখন বাইরে দিয়ে নিয়ে যাচ্ছি এইভাবে, জাস্ট এই অংশটুকু দেখেন, এই কাজটা সে কিন্তু অটোমেটিক করছে। আমি কিন্তু এই জিনিসটা এইভাবে শেপ আকারে নেইনি, ঠিক আছে। তো এটা আমরা পেন্সিল টুল দিয়ে হয়তো করলে একদম প্রপারলি করা যেত, কিন্তু সে এই যে ম্যাগনেটিক টুল দ্বারা করাতে, ম্যাগনেটিক লেজার টুল দ্বারা করাতে সে ম্যাগনেটিক ভাবে যতটুকু সম্ভব সে নিয়েছে, ঠিক আছে। এখন আমি এটাকে যা কিছু করতে পারি, মুভ করতে পারি, ডিলিট করতে পারি। ব্যাক স্পেস চাপলে এটা ডিলিট হয়ে গেছে, দেখেন একদম ক্লিয়ারলি। তো এটা হচ্ছে যে আমাদের ম্যাগনেটিক লেজার টুলের ব্যবহার। তো আজকে দেখাবো আরেকটি সিলেকশন টুল, সেটা হচ্ছে যে অবজেক্ট সিলেকশন টুল। সেটা আর ম্যাজিক আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। তো এই জিনিসটা অ্যাডোবি ফটোশপের 2050, আমি যখন 2015 ইউজ করেছিলাম তখন এই জিনিসটা পাইনি সেখানে। এখানে কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান্ডস টুল এই দুইটা পেয়েছিলাম, ঠিক আছে। এখন 2020-তে আমি এই অবজেক্ট সিলেকশন টুলটা সেটা পেয়েছি। তো সেটা আরো মানে কাজটাকে আরো সহজ করে দিয়েছে। তো দেখুন কিভাবে এটা সহজ করেছে। তো আমি প্রথমে এখানে ছবিটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তো ছবিটা সিলেক্ট করার পর আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নিলাম। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে যে আমি যে অবজেক্টটা সিলেক্ট করতে চাই যে অংশটুকু, সেই অংশটুকুকে আমি জাস্ট এভাবে এভাবে ড্র্যাগ করব, ঠিক আছে, যে অংশটুকু আমি সিলেক্ট করতে চাই। তো আমি ধরুন পুরোটা দিলে অনেক সময় যাবে, আমি অল্প একটু দেই, ঠিক আছে। এটা একটু লোডিং হবে, তো আমি এটাকে এইভাবে সিলেক্ট করলাম, একটু লোডিং হবে, ঠিক আছে। দেখেন লোডিং হওয়ার পর সে আমার এই যে অটোমেটিক অবজেক্টটা সে সিলেক্ট করে নিয়েছে। অবজেক্টটা দেখতে পাচ্ছেন, সে অটোমেটিক সিলেক্ট করে ফেলছে। এইটা হচ্ছে যে আমাদের এই অবজেক্ট সিলেকশন টুলটা, সেটা আগে ছিল না, ঠিক আছে। তো এখন আমি এটাকে কিন্তু আমার ইচ্ছা মতো আমি এটাকে কপি করতে পারি, পেস্ট করতে পারি। কপি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেখেন এটা এখানে একটা কপি হয়ে গেছে। এই যে এটা আমি এখানে কপি করে ফেলছি। এখন এটাকে আমি অল কি চেপে আরেকটা কপি করতে, অল কি চেপে মাউসের রাইট বাটনটা ক্লিক, লেফট বাটনটা ক্লিক করে এরপর ড্র্যাগ করলে আরেকটা কপি হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার। তো আমি এগুলাকে ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম। তো এটা আপনি ইচ্ছে করলে পুরো ইমেজের উপরে এটা ইয়ে করতে পারেন। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, পুরো ইমেজের উপর আমি এটা ব্যবহার করতেছি। জাস্ট পুরো ইমেজটা আমি এভাবে ড্র্যাগ করলাম, ঠিক আছে। একটু লোডিং হবে। দেখেন এই যে লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন পুরো ছবিটা আমাদের কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি মুহূর্তে। দেখেন আমি এখানে সিলেক্ট করার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাই আপনাদেরকে। তো আমি তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, ছবিটাকে না। তো ছবিটাকে রাখতে পারি এখানে, জাস্ট কন্ট্রোল সি, কন্ট্রোল বি দিলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এই যে বুঝতে পারবেন এবার, এই যে দেখেন, ঠিক আছে। খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারতেছি। দেখেন একদম ক্লিনলি হয়েছে, কিন্তু এখানে একটুও কোনো সমস্যা হয়নি, একদম ঠিক আছে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। কাজটা করতে অনেক সহজ হবে, আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা জাস্ট এক ক্লিকে হয়ে যাবে এটা। ওকে, আমি এগুলো আবার রান করে দিচ্ছি। তো এখন আমি এটাকে পাশে রাখি। ওকে, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুলটা হচ্ছে যে আমরা ছবির অবজেক্টটাকে আগে সিলেক্ট করে নিই, এটাকে আমি সিলেক্ট করার পর এটার দ্বারা আমি দেখেন কিভাবে কুইক সিলেকশনটা কাজ করে।
এটাকে একটু বড় করে নিই, এটার সাইজটা বড় করে নিই। সেটা হচ্ছে যে আমরা এই যে বেশি বড় হয়ে গেছে। এটা হচ্ছে যে থার্ড ব্র্যাকেট যেটা আছে, আমরা থার্ড ব্র্যাকেট এন্টারের পাশে থার্ড ব্র্যাকেট যেটা আছে সেটা ইউজ করে এটা করতে পারি, বড় ছোট করতে পারি। লেফট পাশেটা ক্লিক করলে ছোট হবে আর রাইট পাশেটা ক্লিক করলে বড় হবে, এভাবে। আমি এখন যে অবজেক্টটা সিলেক্ট করতে চাচ্ছি তাকে এইভাবে ড্র্যাগ করব, ঠিক আছে? দেখেন ড্র্যাগ করলে কিন্তু সে অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে এইভাবে, ঠিক আছে? এইভাবে এভাবে সিলেক্ট হয়ে গেছে, এভাবে সিলেক্ট হয়ে গেছে। এই অংশটুকু আমি অ্যাড করতে চাচ্ছি, এভাবে সিলেক্ট করে ফেলবো, এইভাবে একদম খুব সহজেই কিন্তু আমার এই কাজটা হয়ে গেছে। তো আমি কানের এই অংশটুকু করতে চাই, তাহলে এটাকে ছোট করে এইভাবে ড্র্যাগ করব, ঠিক আছে? ধরেন আমার এই অংশটুকু বাইরে চলে গেল, তো এখন কি করব? আমি জাস্ট এই বাইরে থেকে অল কি চেপে, বাইরে থেকে অল কি চাপলে দেখেন এটা মাইনাস হয়ে গেছে, কিন্তু মাইনাস হয়ে গেছে। এখন আমি এটা কি করলে এটা আবার মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই অংশটুকু সে বাদ দিয়ে দিবে। এই জিনিসটা আমরা এটার মাধ্যমে করে থাকি, ঠিক আছে? এগুলো হচ্ছে যে তাড়াতাড়ি আমরা কোনো কিছু রিমুভ করতে চাইলে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে এই জিনিসগুলো করে থাকি। কিন্তু আপনি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান কোনো অবজেক্টের, তাহলে সেটা সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনি পেন্সিল টুল দিয়ে সেটা করতে হবে। আর এখানে যদি ছবির রেজুলেশন ভালো থাকে, তাহলে অবজেক্টটা যদি এরকম সিম্পল হয়ে থাকে, তাহলে আপনি এরকম এগুলো দিয়েও করতে পারবেন, অসুবিধা নেই। তো দেন আমি এখানে এটাকে যদি রিমুভ করতে চাই, যে পদ্ধতি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। সিলেক্টে যাব, সিলেক্ট যাওয়ার পর আমি এখান থেকে সিলেক্টে যাওয়ার পর আমি এখানে ইনভার্সে ক্লিক করব, তাহলে দেখেন আমার বাইরের যে অংশটুকু সেগুলো সে সিলেক্ট করে নিয়েছে। এখন আমি যদি এন্ড ব্যাক স্পেস চাপি, তাহলে সে বাইরের সব অংশ ডিলিট করে দিয়েছে, সেটা আমরা বুঝতে পারবো এখন। এই যে দেখেন শুধু ছবির এই অংশটুকু সে রাখছে। ক্লিয়ার? তো আমি কন্ট্রোল জেড দিলাম, সে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক চলে গেলাম। ওকে, আবার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম। এটা হচ্ছে যে আমাদের কুইক সিলেকশন টুল। তো দেখেন এটা কিন্তু এখন সিলেক্ট হয়ে আছে। তো ডিসিলেক্ট করতে হলে আমাদেরকে কন্ট্রোল ডি দিতে হবে, তাহলে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। এরপর আছে আমাদের ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে যে আমার যে কোনো একটা কালারের উপরে আমি যখন পিক করব, তখন সে ওই কালারের সম্পূর্ণ অংশটুকু সে নিয়ে নিবে। অর্থাৎ ওই কালারের সাথে যতটুকু অংশ রিলেটেড থাকবে বা আটকে থাকবে, সেই সম্পূর্ণ অংশটুকু সে সিলেক্ট করবে। ধরুন আমি ব্যাকগ্রাউন্ডের এই কালারটা, দেখেন এটা কিন্তু এক কালার, তো আমি এখানে ক্লিক করলাম, একটা সে সম্পূর্ণ এই কালার রিলেটেড যতটুকু আছে সে এতটুকু সিলেক্ট করছে। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এই সিলেক্ট করার যে অটো সিলেক্ট করার অপশনটা, সেটা কিন্তু আপনি এখানে টলারেন্সটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তাহলে সে আরো বেশি সিলেক্ট করবে বা আর একটু কম সিলেক্ট করবে। আমি যদি এখানে 50 দিয়ে দিই, দেখেন তো আবার ক্লিক করে দেখেন এখন কিন্তু অবজেক্ট সে আর একটু বেশি সিলেক্ট করছে। আবার এখানে যদি আমি 20 দিয়ে দেই, তাহলে সে এখন আর একটু কম করবে। দেখেন এই যে সে শুধু এই অংশটুকু করছে। এটা হচ্ছে যে টলারেন্সটা আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, তাহলে সেটা আমাদের ব্যাকগ্রাউন্ড সে সিলেক্ট করতে সে ওইভাবে সিলেক্ট করবে। তো এরপর আপনি এটাকে রিমুভ করে দিতে পারেন, ব্যাক স্পেস চেপে ডিলিট করলে সে ডিলিট হয়ে যাবে। দেন আবার সিলেক্ট করে এই অংশটুকু আগে লেয়ারটা সিলেক্ট করতে হবে। ওকে, হ্যাঁ এই লেয়ারটা, তো এখানে ক্লিক করলাম, দেন ব্যাক স্পেস চেপে ডিলিট। আবার আমাদের এই অংশটুকু এভাবে ডিলিট করতে পারেন, তবে এটা অতটা কার্যকর না। সেটা শুধু শুধু এক কালার হলে তখন সেটা কার্যকর হবে, ঠিক আছে? এছাড়া সেটা আসলে কার্যকর হয় না। যেমন আমি যদি আপনাকে দেখাই, এই কালারটার উপরে এটা যেহেতু একটা এটা হবে না, এখানে একটা লেয়ার নেওয়া হয়েছে, এই লেয়ারটার উপরে আমি একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো সলিড কালার দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন আমি যদি এটাকে ওকে রাস্টারাইজ করতে হবে লেয়ারটা, না হলে সেটা এডিট করা যাবে না, ঠিক আছে? এখন আমি এটাকে সিলেক্ট করলাম, করে জাস্ট এখানে ক্লিক করি, দেখেন সে সম্পূর্ণ অংশটুকু নিয়ে নিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদের এই ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার। তো আজকে ক্রপ টুল নিয়ে আলোচনা করব। ক্রপ টুলটা আমরা ইউজ করে থাকি কোনো ছবি কাট করার জন্য, এগুলো সবগুলোই আমরা কাট করতে পারি, কিন্তু এটার একটা স্পেশালিটি আছে, এটার মাধ্যমে আমরা ছবির আংশিক যে কোনো একটু অংশ কেটে এটাকে নিতে পারি, এমনকি এটাকে বাঁকা থাকলে এটাকে সোজাও করতে পারি, এভরিথিং। তো আমি দেখাচ্ছি, এখানে একটা ক্রপ টুলের এখানে কয়েকটা আছে, একটা আছে যে ক্রপ টুল আর একটা আছে যে পার্সপেক্টিভ ক্রপ টুল। দুইটাই আমি ব্যবহার দেখাচ্ছি। পার্সপেক্টিভ ক্রপ টুল এটা হচ্ছে যে দেখেন এটা কিন্তু আমি আগে ক্রপ টুল দিয়ে দেখাই। ক্রপ টুল নিলাম, দেন এখানে দেখাচ্ছি এরকম আমি যতটুকু অংশ র্যান্ডমলি নিতে চাই এই অংশটুকু নিলাম, ঠিক আছে? এরপর আমি কিন্তু এটাকে এভাবে দেখেন ছবি কিন্তু বাঁকা করতে পারতেছি। হ্যাঁ, আমার ছবিটা যদি ইয়ে থাকতো ওই অনুসারে আমি এটাকে বাঁকা করতে পারবো, এটাকে যেভাবে আমি নিতে চাচ্ছি আর কি, ওইভাবে এটাকে বাঁকা করতে পারবো। দেন বাঁকা করে আমি এটাকে
আর যদিও এটা দেখেন আমি কিন্তু পুরোপুরি নিতে পারতেছি না, যাই হোক ছবির একটা আংশিক অংশ 2D আকারে যেটা, সেটা আমি এখান থেকে নিতে পারবো। নিয়ে আমি এখানে যদি টিক চিহ্নতে ক্লিক করি তাহলে এটা ক্রপ হয়ে যাবে, ঠিক আছে। এই অংশটুকু আমার ক্রপ হয়ে গেছে। আমি এখন এটাকে এখানে ওকে, এখন আমি এটাকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো এভাবে। এই যে এটা হচ্ছে আমাদের ক্রপ টুলের কাজ। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, তাহলে এটা পিছনে চলে যাবে। ওকে, এখন আমি দেখাবো পার্সপেক্টিভ ক্রপ টুল। এটার একটা বিশেষত্ব আছে, দেখেন আমার এখানে যে বিজনেস কার্ডটা আছে এটা কিন্তু মোকাফে সেটআপ করা আছে, যার কারণে এটা একদম 3D অ্যাঙ্গেলে আছে। তো এই 3D অ্যাঙ্গেলগুলোকে আমরা কিভাবে এটার সম্পূর্ণভাবে কপিটা নিতে পারি, এটা আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে নিতে পারবো। তো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি র্যান্ডমলি এভাবে একটা আঁকলাম, ঠিক আছে। দেন আমি এখান থেকে কর্নার থেকে এভাবে এটাকে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে ড্র্যাগ করে নিয়ে যাব। না আমার আর কিছু করতে হবে না, এভাবে আমি এটাকেও নিয়ে যাব এই পাশে। এরপরে এই কর্নারটা আমি এভাবে দিয়ে দিব। এটাকে আমি সেট আপ করে দিই, সঠিকভাবে দিয়ে দিব। ইচ্ছা করলে জুম করে দেখতে পারি। ওকে, তো দেওয়ার পর আমাকে এখানে টিক মার্কে ক্লিক করতে হবে। তাহলে দেখেন আমার ছবিটা কিন্তু একদম ক্রপ হয়ে গেছে সুন্দরভাবে। এটা হচ্ছে যে আমাদের পার্সপেক্টিভ ক্রপ টুল। আমি সুন্দরভাবে যদিও একদম ভালোভাবে দেইনি, যার কারণে তারপরে একটু কাছে চলে আসছে। তো আপনারা একদম ক্লিয়ারলি দিলে এটা একদম ক্রপ করা যাবে। আমরা যখন কোনো ডিজাইন কপি করতে যাই, শেখার জন্য কপি করতে গেলে তখন এই জিনিসটা দিয়ে কপি করে দেন ডিজাইনটা করতে পারি আর কি। তো মোকাবে থাকা অবস্থাতে এটা একদম পুরোপুরিভাবে বোঝা যায় না, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে ডিজাইনটা অরিজিনাল এইভাবে ডিজাইনটা হয়েছিল, ঠিক আছে, ওইটা এখন শো করতেছে। এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ক্রপ টুল। এরপরে আমি দেখাচ্ছি এখানে আইড্রপার টুল নিয়ে আলোচনা করতেছি। আমি যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে। তো আইড্রপার টুলটা হচ্ছে যে কি, আমাদের যে কোনো ছবির একটা অংশ আমি যদি কালার পিক করতে চাই, অর্থাৎ ওইটা ছবিটার যে কালার, সেই কালারটা যদি আমি নিতে চাই তাহলে এটা দ্বারা আমি নিতে পারবো। তো আমি আইড্রপার টুল দিয়ে দেখেন আমি যেখানে ইয়ে করি সেখানে ক্লিক করলে আমাদের এখানে কালারটা চলে আসবে, ঠিক আছে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই কালারটা চলে আসতেছে। তো এখানে একটু বলে নিই, এখানে আমাদের এটা হচ্ছে যে আমাদের ফরগ্রাউন্ড কালার, অর্থাৎ আমরা যদি এখন কোনো শেপ অঙ্কন করি তাহলে আমাদের এই কালারটা শো করবে। আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। দেখেন আমি যেখানে ক্লিক করবো ওই কালারটা সে নিয়ে নিবে। এটা হচ্ছে আমাদের আইড্রপার টুলের কাজ। স্পট হিলিং ব্রুশ টুল, এখানে আরো কয়েকটা আছে দেখতে পাচ্ছেন, হিলিং ব্রুশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট ওয়ার্ড মুভ টুল আর হচ্ছে রিডাই টুল। তো আমাদের এখানে বেশি প্রয়োজন হয় স্পট হিলিং টুল আর হিলিং ব্রাশ টুল, এই দুইটা আমাদের বেশি প্রয়োজন হয়। তো আমি আজকে স্পট হিলিং টুল নিয়ে আলোচনা করব, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম, আগে আমাকে এখানে একটা লেয়ার সিলেক্ট করে নিতে হবে, এটা লক আছে, এটাকে আমি আনলক করে নিলাম। দেন আমি এটাকে সিলেক্ট করার পর এখানে আমি একটু আলোচনা করি, এখানে যে মেনুটা আছে এখান থেকে আমি একটু দেখাই দিই এখানে কি কি আছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সাইজ। সাইজ মানে হচ্ছে যে আমাদের এই যে সার্কেল একটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করার পর এই সার্কেলটা বড় ছোট করা যায় এটার মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন বড় হচ্ছে ছোট হচ্ছে, অর্থাৎ আমাদের যে এরিয়াটা সিলেক্ট করবো আমরা ওই এরিয়াটুকু আমরা এখান থেকে বড় ছোট করতে পারি। এটা আমরা শর্টকাটে থার্ড ব্র্যাকেট দিয়ে করতে পারি। এই যে দেখেন থার্ড ব্র্যাকেট দিয়ে করলে এটা ছোট হবে। সরি, এখানে সব লেখা হয়ে গেছে, আমি এখান থেকে বের হয়ে যাই। আচ্ছা, এটা এখান থেকে আমি যেটা করব, এটাকে থার্ড ব্র্যাকেটটা ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। এই যে দেখেন এই যে বড় হয়ে গেছে, আবার থার্ড ব্র্যাকেট লেফট পাশেরটা ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে। এটা আমরা শর্টকাট করার জন্য এটা করতে পারি। এরপরে আমাদের আছে হার্ডনেসটা হচ্ছে যে আমি এটাকে কতটুকু ডার্ক করব, অর্থাৎ এটা স্মুথলি কাজ করবে নাকি খুব বেশি হার্ডলি কাজ করবে সেটা আমি দেখাচ্ছি, যখন এডিট করতে যাব তখন এটা বিস্তারিত দেখাবো। এরপরে আছে স্পেসিং, এটা আমি দেখাবো পরবর্তীতে। এরপরে আমাদের এখানে কয়েকটা ভার্সন আছে, নরমাল, রিপ্লেস, মাল্টিপ্লাই, স্কিন ডার্ক ইত্যাদি ইত্যাদি। ওকে, এখানে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে স্যাম্পল অল লেয়ার্স, অর্থাৎ আমাদের এখানে আমি যদি এই লেয়ারের উপরে কাজ করি তাহলে আমাকে এখানে টিকমার্ক দেওয়া লাগবে না। আর যদি আমি নতুন একটা লেয়ার নিয়ে, এই লেয়ারটা যেভাবে আছে সেভাবেই থাকবে, বাট আমাদের এডিটটা হবে এই লেয়ারের মাধ্যমে। তো আমি তখন এখানে সিম্পল লেয়ার অল লেয়ারে ক্লিক করে দিতে হবে, তাহলে সেটা আমাদের কাজ করবে। তো আমি এখানে এটাকে জুম করে দেখাচ্ছি এখন। এটাকে আমাদের ছোট করতে হবে, তো আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করতে পারি, অথবা আমি এখান থেকে গিয়েও এটাকে সাইজটা ছোট বড় করে নিতে পারি। তো শর্টকাটে করার জন্য আমরা এটাই করে থাকি। ওকে,
দেন এটাকে আরো ছোট করে নিই, এখানে জুম দিয়ে কাজ করতে হবে। ওকে, আমি যে স্পটটা ডিলিট করতে চাচ্ছি ওই স্পটে জাস্ট ক্লিক করব, ঠিক আছে। দেখেন স্পটটা কিন্তু চলে গেছে, একদম ম্যাজিকের মতো এই কাজটা করে এটা। আমাকে এখানে আর কিছুই করতে হবে না, জাস্ট স্পটে একটা ক্লিক করব, আমার স্পটটা চলে যাবে, ঠিক আছে। এভাবে আপনি যেখানে যেখানে স্পটগুলো মুভ করতে চাচ্ছেন সেখানে জাস্ট ক্লিক করবেন, এটা অটোমেটিক চলে যাবে। আর এখানে আপনার প্রয়োজন মতো আপনি ছোট বড় করে নিতে পারবেন। যখন এটা স্পটটা যদি একটু বড় হয় তাহলে বড় করে নেবেন এটাকে, আর ছোট হলে এটাকে ছোট করে নেবেন, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন এটাকে ভিডিওটা একটু স্কিপ করতেছি, এটা ছোট। ওকে, তো আমি এতটুকু পর্যন্ত আপাতত করলাম। দেন দেখেন আমাদের এডিটটা কিন্তু এখানে হয়েছে। আমি যদি এটাকে আইটা অফ করে দিই তাহলে আমাদের এডিটটা আবার চলে আসবে, আইটা অন করে দিলে এটা আবার হয়ে যাবে। তো আমরা এখন এটাকে এভাবে সেভ করলে আমাদের এই ছবিটা এডিট অবস্থায় থাকবে, আর আমাদের মূল ছবিতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে। মূল ছবিটা যেভাবে আছে এইভাবে থাকতেছে। এটা হচ্ছে যে আমাদের এডিট স্পট হিলিং ব্রুশ টুল। এরপর আমাদের আছে হিলিং ব্রুশ টুল। তো হিলিং ব্রুশ টুলটা হচ্ছে যে কি, এটা একটু ডিফারেন্স, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি দেখানোর জন্য এটাকে এই আইটা অফ করে নিই, এটা আমাদের আগের ছবিতে চলে যায়। ওকে, আমি এটাকে এটা এভাবে থাকুক, অসুবিধা নেই, এটাকে লক করে রাখি। হ্যাঁ, দেন আমি এটাকে সিলেক্ট করলাম, করে আমি যেটা এটা আইটা অফ করে দিলাম। এটাকে এই লেয়ারটাকে আমি কন্ট্রোল জে দিব, ঠিক আছে। কন্ট্রোল জে দিলে এটা ডুপ্লিকেট হবে, অথবা আমরা এখান থেকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনটা ক্লিক করে এখান থেকে আমরা ডুপ্লিকেট করে নিতে পারি। এই যে ডুপ্লিকেট লেয়ার, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা নাম আসতেছে, ওকে দিলাম, তাহলে আরেকটা ডুপ্লিকেট হয়ে গেল। আমি কন্ট্রোল জেড দিলাম, তাহলে ওটা চলে গেল। আমরা শর্টকাটে কন্ট্রোল জে দিতে পারি। দেন আমি এই ছবিটা এটাকে আনএডিট অবস্থায় হাইড করে রেখে দিব, ঠিক আছে। তো আমরা একটা কপি করে নিব। সবসময় এডিটের জন্য একটা ছবি, মূল ছবিটাকে এভাবে অরিজিনালটা লক করে রেখে দিবেন, একটা ছবিকে কপি করে দেন এটাতে এডিট করবেন। তাহলে আমাদের যদি একবার ছবিটা নষ্ট হবে না, ঠিক আছে। মূল ছবিটা রয়ে গেল, এরপরে এই ছবিটা আমরা এখান থেকে এডিট করে দেন এটাকে সেভ করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো আমাদের এই টুলটা যেটা করবে এখানে হচ্ছে যে হিলিং ব্রাশ টুল, ওই সময় তো আমরা জাস্ট ক্লিক করলেই হতো। যেমন এখানে আমি যদি ক্লিক করতাম, এটাতে সিলেক্ট থাকা অবস্থা আমি জাস্ট এখানে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যেত, দেখেন রিমুভ হয়ে যেত। কিন্তু আমাদের এখানে যে এই হিলিং ব্রাশ টুলটা যেটা হবে, আমাদেরকে যে জায়গাটুকু, আমি ধরুন এই জায়গায় কিন্তু স্পট নাই, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, এমন জায়গায় অল্ট কি চেপে আমি যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে নিতে হবে। আমি এই জায়গাটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। অল্ট কি চেপে মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম, দেন সেই জায়গাটা সিলেক্ট করে নিল। এখন আমি যে জায়গায় নিব দেখেন এই জায়গাটা দেখাচ্ছে, অর্থাৎ আমি যে জায়গাটুকু সিলেক্ট করছিলাম ওই জায়গাটুকু সে ওই জায়গায় রিপ্লেস করে দিবে, ঠিক আছে। তো এখন দেখেন আমি যে মাউসটা যখন ইয়ে করতেছি, আমি এটাকে আরো বড় করলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমি যে জায়গাটুকু সিলেক্ট করছিলাম সেই জায়গাটুকু এখানে দেখাচ্ছে, রিপ্লেস হয়ে যাবে। তো এটাকে আমি ছোট করে নেব। দেন আমি এখানে এই যে জায়গাটুকু, আমি যেহেতু এই জায়গাটুকু অল্ট কি চেপে কপি করছি, এখন আমি এই জায়গাটা ক্লিক করলে এটা এখানে থেকেও আবার এটা এখানে রিপ্লেস হয়ে যাবে। এই কাজটা হচ্ছে যে আমাদের এটার মাধ্যমে আমরা করতে পারি। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা আমাদের অবশ্যই যে জায়গাটুকু আমরা সিলেক্ট করব ওই জায়গাটুকু কিন্তু এখানে রিপ্লেস হবে। এখানে সে যে ওই আপনি এইটার মতো স্পট হিলিং ব্রুশ টুল যেভাবে ওর আশেপাশের জায়গাটুকুকে কেন্দ্র করে সে ওই জায়গাটুকুকে ইয়ে করতো, এটা কিন্তু এখানে হবে না, ঠিক আছে। এটা আপনি যে অংশটুকু সিলেক্ট করে দিবেন, অর্থাৎ এটা ম্যানুয়ালি কাজ করতেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে যে অটোমেটিক কাজ করতেছে, এটাই পার্থক্য, আর কিছু না। এরপরে আমাদের আছে এখানে প্যাচ টুল, ঠিক আছে। প্যাচ টুলের কাজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো প্যাচ টুলটা দেখানোর জন্য আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমি প্যাচ টুলটা কিন্তু আগে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে এভাবেই থাকবে এটা। ওকে থাকার পর আমি এখানে লেয়ারটাকে সিলেক্ট করব। আমি এটাকে একটা ডুপ্লিকেট করে নিই যাতে আমাদের এই লেয়ারটা ঠিক থাকে, এটা মূল ছবিটা কোনো সমস্যা না হয়। আমি এই লেয়ারে যা এডিট করার করব। এখন আমি যেটা করব দেখেন, আমি এটা কিভাবে কাজ করে আমি সেটা আপনাদেরকে দেখাই। আমি এই অংশটুকু এভাবে সিলেক্ট করব, জাস্ট ড্র্যাগ করলে এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, সিলেক্ট হয়ে গেছে আমার, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখন এই অংশটুকুর মধ্যে যে জায়গাটুকু এখানে দেখাতে চাবো সেই জায়গাটুকু দেখাবে। তো আমাকে কি করতে হবে, এখন জাস্ট এটাকে এভাবে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করে আমি যে অংশে নিয়ে যাব দেখেন ওই অংশটুকু কিন্তু সে এখানে দেখাচ্ছে, অর্থাৎ সেটা আয়নার মতো কাজ করতেছে। জাস্ট এই যে আমি এই অংশটুকু নিয়ে গেছি, সেই অংশটুকু এখানে নিয়ে আসছে। এখন কিন্তু সেই অংশটুকু এখানে সে ওই আশেপাশে এডিট অনুসারে সে বসাবে। দেখেন আমি যদি এই অংশটুকু এখানে বসাতে চাই, অথবা আমি, আচ্ছা এই অংশটুকু আমি বসাই, এখানে ছেড়ে দিলাম।
ছেড়ে দেওয়ার পর দেখেন সে কিন্তু তার আশেপাশে যে ডিজাইন আছে অথবা কালার আছে ওর সাথে ম্যাচিং করে সেই জায়গাটুকু নিয়ে নিয়েছে। আমি এখন অথবা আমি যদি এটাকে আরেক জায়গায় অংশ ধরেন এই জায়গাটুকু সে দেখাতে চাই, দেখেন তাহলে কিরকম হয়। দেখেন সে কিন্তু আশেপাশে কালারের সাথে ম্যাচ করে সে কালারটা কম্বিনেশন করে নিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে যে ব্যাপার, এটা হচ্ছে যে আমাদের প্যাচ টুল। ওকে, এরপরে আছে আমাদের কন্টেন্ট ওয়ার মুভ টুল। এটার মাধ্যমে আমরা কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ডিসিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এখন ধরেন এই জায়গাটুকু আবার সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখন আমি যদি এটাকে ড্র্যাগ করে দেখেন এখন কি হয়। আমার এই অংশটুকু হুবহু এই অংশটুকু আমার ক্রপ হয়ে গেছে। ক্রপ মানে এটা কপি হয়েছে মূলত। কপি হওয়ার পর আমি যে অংশে নিতে চাচ্ছি দেখেন এই অংশে যদি এনে ছেড়ে দেই এটা এখানে বসে গেছে। দেন আমি ওকে দিলাম, এটা এখানে বসে গেছে। এখন এটা এটার সাথে ম্যাচ করে নিবে, ঠিক আছে। এই ছবিটা ব্যাকগ্রাউন্ডে যে ছবি ওর সাথে ম্যাচ করে সে এখানে বসে যাবে অটোমেটিকলি। এটা হচ্ছে যে আমাদের কন্টেন্ট ওয়ার টুল। তো রেড আই টুল এটা আমাদের প্রয়োজন হয় না খুব একটা। ব্রাশ টুল, ফটোশপে ব্রাশ টুলের অনেক বেশি ইউজ হয়ে থাকে। আমরা ইলাস্ট্রেটরেও ব্রাশ টুলের ইউজ করে থাকি। এটা দ্বারা আমরা অনেক ডিজাইনকে সহজে ডিজাইন করতে পারি এটার মাধ্যমে। অর্থাৎ এটার হচ্ছে যে কি ব্যাপারটা আমি আপনাদেরকে একটু বলি। যেমন আমি এখানে একটা ব্রাশ টুল নিলাম, নিয়ে এই যে দেখেন এখানে আমি এটাকে বড় করি তাহলে বুঝতে পারবেন। এই যে একটা দেখতে পাচ্ছি, আমি যদি এখানে আগে একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে আমি এখন জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন এই যে ডিজাইনটা হলো। এখানে আমি কিন্তু পেন্সিল টুল দিয়ে বা অন্য কোনো টুল দিয়ে এটা কিন্তু আঁকা একদমই সম্ভব না। এটা আঁকতে হলে অনেক সময় লাগবে। তো এখানে আমরা যেটা করে থাকি এই যে ব্রাশ, এটা একটা হচ্ছে ব্রাশ যেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ব্রাশ। এই ব্রাশ দিয়ে আমরা ব্রাশগুলো আমরা ইনস্টল করে নিই, করার পর আমরা এটা দিয়ে ইচ্ছা মতো ড্র করতে পারি। এখানে আমি আপনাদেরকে আরো কিছু ব্রাশ দেখাচ্ছি। ব্রাশ টুল সিলেক্ট করার পর আমি এখানে এই যে ব্রাশে চলে আসবে। এটা যদি আপনাদের এখানে না আসে তাহলে আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এখানে এই যে ব্রুশেস এটাতে ক্লিক করলে চলে আসবে। তো আপনাদের এতগুলো হয়তো আসবে না, কারণ হচ্ছে যে আমি এখানে ইনস্টল করে রেখেছি কিছু, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে অনেকগুলো ব্রাশের ইয়ে আছে। এই ব্রাশটা আপনারা পাবেন না, এটা আমি ডাউনলোড করেছিলাম তাই এখানে আসছে। এখান থেকে আমি বিভিন্ন ব্রাশ চুজ করে নিতে পারি। দেখেন আমি যদি এটা চুজ করি দেখেন এখন কিন্তু অন্যরকম আসতেছে। এটা ছোট করলে আর একটু বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা অন্যরকম আসতেছে। আমি আরেকটা সিলেক্ট করলাম, এই যে আরেক রকম আসছে। এখন বিভিন্ন ধরনের ব্রাশ আছে। আবার কিছু ডিফল্ট ভাবে এখানে দেওয়া থাকে। এটা সাইজ আমি এখান থেকে ছোট বড় করে নিতে পারি। এই যে ছোট বড় করলে তো আর একটু বড় করি, এই যে তখন বোঝা যায়। এই যে একটা ক্লিক করলাম দেখেন এরকম আসলো। তো এই যে এগুলো হচ্ছে যে পেইন্টার বা এগুলোকে আমরা ব্রুশেস বলে থাকি। এগুলো আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি। আর এগুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি। আমি এখানে কালারটা চেঞ্জ করে নিই। এখান থেকে আমি একটা জাস্ট কালার একটা দিলাম, দিয়ে এখন যদি ড্র করে দেখেন এটা কিন্তু কালারটা চলে আসছে। আমরা এর মাধ্যমে অনেকগুলো ডিজাইন করতে পারি সহজেই। আমি এখন আপনাদেরকে আগে দেখাই ব্রাশটা আমরা কিভাবে ডাউনলোড করি, তাহলে আপনাদেরকে সহজ হবে বুঝতে। এখান থেকে আপনারা যাবেন, দেন অনলাইনে জাস্ট ফ্রি ব্রুশেস লিখে সার্চ দিলেই হবে। ফ্রি ব্রুশেস ডাউনলোড ওকে, এখানে যে একটা ওয়েবসাইট আছে ফ্রি ব্রুশেস, এটা bruji.com। আমি এখানে এটা ওপেন করতেছি। আমি একটা থেকে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো আমাদের ওয়েবসাইটটা আসছে। এখন আমি এখান থেকে অনেকগুলা ব্রুশেস আছে। তো আমি এটার জন্য যা করব প্রথমে হচ্ছে যে ব্রুশেস পেইন্ট ব্রুশেস দেখি, তাহলে আমরা পেইন্ট করব। এগুলোর জন্য সার্চ দিলাম, যে ধরনের ব্রাশ আপনি চাচ্ছেন ওটা এখানে সার্চ দিবেন, তাহলে এখান থেকে পেয়ে যাবেন। এখানে অনেকগুলো ফ্রিতে আছে, প্রিমিয়ামও আছে, ফ্রিও আছে। তো আমরা এখান থেকে ফ্রিটাই নিব। আমি এখানে ব্রুশেসটা ক্লিক করে নিলাম। অবশ্যই আমরা এখানে এটাকে ফ্রিতে দিয়ে দিতে পারি, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো প্রিমিয়াম হচ্ছে যেগুলো টাকা দিয়ে কিনতে হবে, আমরা এগুলো নিচ্ছি না আপাতত। আর এখানে আমরা এরপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে। তো আমি ধরেন এক্সাম্পল এটাকে নিব। তো আমি জাস্ট এটাকে ক্লিক করবো। এখানে দেখে নেবেন এটা কি পিএস এর না এআই এর। অনেকগুলো আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, কিছু আছে ফটোশপের। তো আপনি ফটোশপেরটা দিয়ে তো আর ইলাস্ট্রেটর চালাতে পারবেন না। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর এখানে এটা আসবে। এখনো লোডিং হচ্ছে নাকি না, এখানে ক্লিক করি। তো ক্লিক করার পর দেখেন এই এই ইয়েটা ব্রুশেসটা এখানে আসবে।
এরপর আমি এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর জাস্ট এটাকে তো এটা ক্র্যাক ফাইল থাকলে আপনি ক্র্যাক ফাইল থেকে জিপ আনজিপ করে নেবেন। সরি মানে জিপ ফাইল থাকলে তখন আপনি এটাকে আনজিপ করে নেবেন। এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেন আপনি এটাকে জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টলের কোনো ঝামেলাই নেই, জাস্ট আনজিপ করার পর এখানে ক্লিক করবেন আর এটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, ইনস্টল হওয়ার পর এটা এখানে আসবে। আপনার এই যে আমি যদি ব্রাউজারে যাই, এখানে দেন এখানে চলে আসবে। এই যে দেখেন, আপনি যদি একটা বারবার দেন তো বারবারই আসবে সে 2-3। এই যে আমি এখানে এটা বারবার দেওয়ার ফলে একটাই কিন্তু বারবার সে আসছে। ঠিক আছে, এখানে এসে আপনি চেক করবেন, অন্য কোথাও কিন্তু দেখবেন না যে এটা কিভাবে ইনস্টল হচ্ছে। ওকে, এটা হচ্ছে যে ব্যাপার। দেন আমরা এখানে ইচ্ছা মতো আমি ব্রুশ যেগুলো আমি এখানে ডিফল্ট ভাবে কিছু আছে, এই কয়েকটা ছিল ডিফল্ট ভাবে। এটা ছিল 2020 অ্যাডোবি ফটোশপ 2020 এর সাথে এগুলো ডিফল্ট ভাবে ছিল। তো আমি এখান থেকে ধরেন আপনাকে এটা দেখাই। এটাতে ডাইরেক্ট এটা কিছুই নেই, এটাও একদমই এখানে কিছু ডিজাইন আছে কিনা বড় করে বুঝি। এই যে হালকা একটা ডিজাইন আছে। ডিফল্ট ভাবে যেগুলো থাকে এগুলো তো একটা সুন্দর থাকে না বা খুব একটা ইফেক্টিভ না। আপনাকে ডাউনলোড করে তারপরে ইউজ করলে আপনি অনেকগুলা পাবেন ব্রাশ। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, এই যে একটা ইফেক্ট আসলো। এখানে আপনি ইচ্ছা মতো আরো অনেকগুলো আছে, ডিফল্ট ভাবে কিছু দেওয়া আছে। আমি আমার যে ডাউনলোড করছিলাম সেখান থেকে কিছু দেখাই। এখানে যেমন এটা একটা দেখাছিলাম, এটা একটা আছে, এটা একটা আছে। বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে যে ব্যাপার। তো আমি আজকে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ব্রাশ টুল নিয়ে। একইভাবে পেন্সিল টুল যেটা, সেটা সেম কাজটাই করে। তো পেন্সিল টুলের একটা কাজ হচ্ছে যে আমরা এই যে সেম কাজটাই জাস্ট এখানে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, তো আজকে আমি দেখাবো ক্লোন স্ট্যাম্প টুল। এটা দিয়ে কিভাবে আমরা ইউজ করি সেটা আমরা এখন দেখাবো। ঠিক আছে, তো এটার জন্য আমি একটা ছবি এখানে এনে রেখেছি। আপনারা এটা নেটে বুক লিখে সার্চ দিলে জাস্ট একটা বইয়ের ছবি চলে আসবে। তো এটার কাজটা আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে আসলে মূলত একই রকম ছবিকে সেটা আবার কপি করে। ঠিক আছে, তো এটার কাজটা আমি দেখাই আপনাকে। এখানে ক্লিক করলাম, হ্যাঁ, যে লেয়ারটাতে আমি ছবিটা রাখছি ওই লেয়ারটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর আমি এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করে নিলাম। এখানে কিন্তু দুইটা আছে, আমি উপরেরটা দেখাচ্ছি এখন, নিচেরটা না। উপরেরটা সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে এটা সাইজটা একটু বড় করে দেই, তাহলে আমাদের সুবিধা হবে। এটা আরো বড় করে, আচ্ছা এখান থেকে আমি বড় করে নিই, থার্ড ব্র্যাকেট ক্লিক করে এটা বড় করে নিলাম। ঠিক আছে, আমি অল কি চেপে মাউসের লেফট বাটনটা ক্লিক করে বইয়ের এই বরাবর ক্লিক করব, আমি যে অংশটুকু কপি করতে চাচ্ছি। ঠিক আছে, ক্লিক করলাম। এখন দেখেন আমি যেখানে নিই বইয়ের এই অংশটুকু দেখাচ্ছে। তো আমি এটাকে যদি আরো ছোট করি তাহলে জিনিসটা আরো ভালো হবে। এখানে আবার অল কি চেপে ধরে ক্লিক করলাম। এখন আমি এখানে মাউসের লেফট বাটনটা চেপে ধরে রাখবো, কিন্তু এটা ছেড়ে দিলে হবে না, আমাকে এভাবে চেপে ধরে রাখতে হবে। দেখেন বইয়ের ওই অংশটুকু আমার এখানে কপি হয়ে যাচ্ছে, একদম হুবহু কপি হয়ে এখানে পেস্ট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে যে ব্যাপার। এখন এখানে আরেকটা ব্যাপার দেখায় আপনাদেরকে। এখানে অপাসিটিটা আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি। আমি যদি আপনাদেরকে এখানে অপাসিটি কমায় দেখাই, 50% করে দেই, আর এখানে ফ্লোটাও কমায় দেই, তাহলে দেখবেন এটা এত গাঢ় হবে না। যেমন আমি এখানে আরেকটা লেয়ার নেই, কন্ট্রোল জেড দিয়ে দেই, তাহলে এটা সব পিছনে চলে গেছে। ওকে, আমি এখান থেকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম, এটাকে আমি লক করে রাখি যাতে পরবর্তীতে কাজ করতে গেলে এটা ইয়ে করা যায়। এখন এটাতে অল কি চেপে আবার এটাতে নিলাম, নেওয়ার পর এখন কিন্তু আমি অপাসিটি 49 দিয়ে রাখছি। ওকে, এখন দেখেন এটা অনেক হালকা হবে। ঠিক আছে, এতক্ষণ যেভাবে গাঢ় হয়েছিল অতটা গাঢ় হচ্ছে না। এটা হচ্ছে যে ব্যাপার। আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারি, ইউজ করতে পারি। যেমন এটা একটু হালকা হয়েছে এটা থেকে। এটা হচ্ছে যে আমাদের ক্লোন স্ট্যাম্প টুল। আমি আরেকটা ব্যবহার দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এই ছবিটার ইউজটা আমি দেখাই। এই ফুলটা হচ্ছে যে এইটা। ঠিক আছে, এই লেয়ারটা আমি এটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম, এটাকে লক করে রাখি দে। এটাকে এখন আমি একটু ডিজাইন মানে ফুলটা একটু বাড়াবো, এখানে ফুলের পরিমাণটা আরো বাড়াবো। তো এর জন্য আমি এটা ব্যবহার করতে পারি। আমি এখানে ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করলাম, করার পর আমি এখানে অপাসিটি ফ্লো সব 100 করে দিব, কারণ এখানে আমার হুবহু হতে হবে, তাই আমি 100 করে দিলাম। আর এটার পরিমাণটা আরো ছোট করে দিলাম। ঠিক আছে, ছোট করার পর আমি অল কি চেপে ধরে এখানে যে অংশ থেকে আমি কপি করতে চাচ্ছি ওই অংশকে এভাবে সিলেক্ট করলাম।
করার পর আমি এখন এখানে এভাবে ড্রাগ করব, শুধু ছেড়ে দেওয়া যাবে না, এটাকে ড্রাগ করে ধরে রাখতে হবে এভাবে, ঠিক আছে। দেখেন এখানে আমাদের ফুলটা হুবহু হয়ে যাচ্ছে, ফুলের পরিমাণটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। দেখেন এখন কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে, ফুলটা একটু বেড়ে গেছে, অনেকগুলো ফুল হয়েছে, একদম হুবহু, বোঝার কোনো উপায় নেই যে এটা আলাদাভাবে এডিট করা হয়েছে, একদম হুবহু ভাবে আমাদের এখানে আসছে। আমি আরেকটু এখানে ড্রাগ করলে সুন্দরভাবে হতো। তো যাই হোক, এভাবে আমরা ডিজাইন করতে পারি। ওকে, তো এখন আমি প্যাটার্ন স্ট্যাম্প টুল নিয়ে আলোচনা করি, ঠিক আছে। তো প্যাটার্ন স্ট্যাম্প টুলে ক্লিক করলাম। এটার কাজ হচ্ছে যে আমরা প্যাটার্ন ড্র করা মূলত। তো আমি একটা লেয়ার সিলেক্ট করে নিলাম এখান থেকে, ঠিক আছে। এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে অপাসিটি আছে, অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে সাইজ, ব্রাশের সাইজটা ছোট বড় করে নিতে পারেন। এটার হার্ডনেস কিরকম হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আর ফ্লোটাও আমি এখানে 100 করে দিলাম। দেন আমরা যে প্যাটার্নটা এখানে ড্র করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি যদি এখানে ধরুন ট্রি দেই, তাহলে এখানে অনেকগুলো ট্রির প্যাটার্ন দেওয়া আছে। এই প্যাটার্নগুলো আমরা এখানে, তো আমরা প্যাটার্ন নিজেরাও তৈরি করে নিতে পারি। প্যাটার্ন তৈরি করে আমি দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো এখন আমি জাস্ট এখান থেকে ডিফল্ট যে প্যাটার্নগুলো আছে সেটা আমি দেখাচ্ছি। আমি এটা সিলেক্ট করলাম, প্যাটার্নটা সিলেক্ট করার পর আমি এখানে এই যে লেয়ারটা সিলেক্ট করলাম ওই লেয়ারের উপর এটা ড্র হবে, ঠিক আছে। জাস্ট আমি লেফট বাটনটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করতেছি, আমি আর কিছু করতেছি না। তো এই ড্র্যাগ করার পরে আমার এখানে ড্র হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। এভাবে এটা হচ্ছে আমার প্যাটার্ন, যেভাবে আছে ওইভাবে অনুসারে এটা ড্র হচ্ছে। তো আমি এখন ধরুন এটা এভাবে ফুল করে দিলাম। দেওয়ার পর আমি এখানে কিছু ঘাসের ইয়ে দেব। তো আমি এখান থেকে ঘাসে চলে যাব, ঘাস থেকে এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমি যদি এখানে চাই এভাবে জাস্ট ড্র্যাগ করে দিই, এই যে ঘাসের যে অংশটুকু এটা এভাবে হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এখন আমি এটাকে অপাসিটি একটু কমায় দেই, একবারে কমিয়ে দিই। এখানে সরি, এটা এখানে আরো কিছু জায়গা আছে, আচ্ছা। তো এইভাবে আমি দিয়ে দিলাম, এখানে আমি একটু শ্যাডো দিলাম, ঠিক আছে। এভাবে ইফেক্ট। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের প্যাটার্ন স্ট্যাম্প টুলের ব্যবহার। তো আজকে ইরেজার টুল নিয়ে আলোচনা করব। ইরেজার টুলের ভিতরে আরো তিনটা আছে, এখানে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল। আর এটা আমরা শর্টকাটে প্রেস করেও আনতে পারি, ঠিক আছে। তো প্রথমে আমি দেখাচ্ছি ইরেজার টুল। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে ছবিটা, আমরা যে লেয়ারটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি ওই লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এটা সাইজটাকে বড় ছোট করে দিতে পারি। আমি এটাকে বড় করে দিলাম। ওকে, হার্ডনেস কত রাখবো, এখানে হার্ডনেস 100% দিলে পুরোপুরি ইফেক্ট পড়বে, আর যদি আমরা হার্ডনেস কমিয়ে দিই তাহলে ইফেক্ট অনেক কম পড়বে। এরপরে এখানে মোডটা ব্রাশ থাকবে, আমরা যেহেতু এটা ব্রাশ ইউজ করতেছি। অপাসিটি আমরা 100 ইউজ করতে পারি, কমিয়ে দিলে কম ইউজ হবে, ঠিক আছে, রিমুভটা কম হবে। এরপরে ফ্লো এটাও আমরা 100% করে রাখবো। ওকে, বাকিগুলোর প্রয়োজন নেই। এখন আমি এখানে ক্লিক করার পর এটাকে ব্রাশ করি। তো ইরেজার টুলের কাজ হচ্ছে যে মুছে ফেলা একদম। আমি এখানে ক্লিক করতেছি, যা কিছু ক্লিক করতেছি, লেফট বাটনটা ক্লিক করে ড্র্যাগ করতেছি, সব মুছে যাচ্ছে, ঠিক আছে। এভাবে এটা হচ্ছে ব্যাপার, এখানে সব মুছে যাবে। আমি যা মুছতে চাই আর কি, এটা রাবারের মতো কাজ করবে একদম, মানে আমরা যে রাবার দিয়ে যেরকম পেন্সিলের দাগ মুছে ফেলি, সেম এটা এরকম ভাবে সব মুছে ফেলবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে চলে আসলাম, ঠিক আছে। এরপরে আমাদের এখানে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটার কাজ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ইরেজ করবে, কিন্তু ফরগ্রাউন্ড যেটা থাকবে বা আমাদের অবজেক্টটা ঠিক থাকবে। এটা কিভাবে কাজ করে আমি আপনাদের দেখাই। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সার্কেল আসছে, বাট সার্কেলের একদম মধ্যখানে একটা প্লাস চিহ্ন আছে, ঠিক আছে। একটু ভালোভাবে দেখেন, এই যে প্লাস চিহ্নটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডের যেই পিকটা নিবে, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সে এই প্লাস চিহ্নটা পিক করবে, ঠিক আছে। তো আমি যেখানে প্লাস চিহ্নটা রাখবো তার সেটাই সে ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরে নিবে। আমি যদি এখানে বইয়ের উপরে প্লাস চিহ্নটা এখন রাখি তাহলে কিন্তু সে, দেখেন আমি ক্লিক করি, বইটা সে রিমুভ করে দিয়েছে, সে ধরে নিয়েছে যে এটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড। আমি কন্ট্রোল জেড দিলাম। তো এখন আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড এটা, তাই আমরা এটার মধ্যে প্লাসটা রেখে বাকি বাকি চিহ্নগুলো বইয়ের এদিকে নিয়ে আসলো, কোনো অসুবিধা নেই। আমি এখানে ক্লিক করলাম, দেখেন সে বই ছাড়া বাকি অংশটুকু রিমুভ করে দিয়েছে। তো এভাবে আমি এখানে এভাবে এটাকে রিমুভ করতে পারি। এভাবে
রিমুভ করে দিচ্ছি। ওকে, এভাবে সবটা রিমুভ করে দিলাম। আমি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে যে ব্যাপার। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে ম্যাজিক ইরেজার টুল। আমি আগে কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাচ্ছি, কন্ট্রোল জেড। ওকে, এখন এটাকে সিলেক্ট করা থাকা অবস্থায় আমি আবার যাব ম্যাজিক ইরেজার টুল, এটাকে সিলেক্ট করব। করার পর এটার ব্যাপারটা হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ড, এটা সাধারণত এক কালার যখন হিসেবে তখন আমাদের এই কাজটা করবে, এক কালারের জন্য এটা কাজ করবে। তো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এক কালার, তাই আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে সেটাকে ডিলিট করে ফেলবে। অথবা আমি যে অংশটুকু, অর্থাৎ এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার, আমি যেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করে দিব সে ওইটাকে ডিলিট করে দিবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন সেটা ডিলিট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড হিসেবে সে ডিলিট করে নিয়েছে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। এখন যদি আমি ধরেন এটাকে তাকে দেখাই যে এটা ব্যাকগ্রাউন্ড, তাহলে তো সে এটা ডিলিট করে দিবে। তো আমি এখানে সিলেক্ট করলাম, দেখেন সে এটার যতটুকু সে এই কালারের পাইছে সে অতটুকু ডিলিট করে দিচ্ছে। কন্ট্রোল জেড দিচ্ছি। এখন এখানে বিষয় হচ্ছে যে এখানে আমরা টলারেন্স কমিয়ে বাড়িয়ে নিতে পারি। টলারেন্সটা হচ্ছে যে সে কতটুকু নিখুঁতভাবে কাজটা করবে। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, আমি এখানে জাস্ট 5 দেই, তখন দেখেন অনেক স্মুথলি কাজটা সে করবে না, ঠিক আছে। একদমই কাজই হচ্ছে না। যাই হোক, আমি এখানে এটাকে 20 দেই, দেখি তাহলে কি হয়। এই যে তখন আবার রিমুভ হয়েছে, কন্ট্রোল জেড দেই। এখন যদি 10 দেই তাহলে কতটা রিমুভ হবে? না, তাতেও রিমুভ হচ্ছে না, অল্প একটু হচ্ছে, ঠিক আছে, যে অংশটুকু সিল করতেছে। তো আমাদের এখানে টলারেন্সটা হচ্ছে যে সে কতটুকু নিয়ে জায়গা বা কতটুকু সহিষ্ণু হয়ে কাজটা করবে, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এটা বাড়িয়ে দিলে সে বেশি অংশ নিয়ে নিবে, আরো যদি বেশি বাড়িয়ে দিই তাহলে বইয়েরও অনেক অংশ চলে যাবে। তো নর্মালি ডিফল্ট ভাবে 32 থাকে এটা। তো আজকে আমি দেখাবো গ্রেডিয়েন্ট টুল, পেইন্ট ব্র্যাকেট টুল এবং 3D, এটা প্রয়োজন নেই আমাদের, এই দুইটা দেখাবো, ঠিক আছে, গ্রেডিয়েন্ট টুল আর পেইন্ট ব্র্যাকেট টুল, এই দুইটা। ওকে, তো চলুন। এখানে আমি প্রথমে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি একটা নিউ লেয়ার নিয়ে নিব। তো আমাদের এখানে গ্রেডিয়েন্টটা ইফেক্ট হয়ে থাকে সাধারণত আমাদের ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ আমাদের যে লেয়ারটা থাকে বা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেখানে আমার এটা ইফেক্ট করে থাকে। তো আমি এখন একটা লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিই। এখানে বেসিক কিছু কালার আছে, এটা 2020-তে আপনারা এই ইফেক্টগুলো পাবেন সহজে। আর এটা আমরা নেট থেকেও এটা ডাউনলোড করে নিতে পারি, কোনো সমস্যা নেই। আমি দেখাবো কিভাবে নেট থেকে আপনারা গ্রেডিয়েন্ট কালারগুলো চুজ করবেন। আমি এখান থেকে একটা নিলাম, নেওয়ার পর এখন আমি এখানে যেভাবে দিতে চাচ্ছি আর কি। এখানে আবার দেখেন কয়েকটা ফরম্যাট আছে, একটা হচ্ছে যে এখানে লিনিয়ার আছে, রেডিয়াল আছে, এরপর অ্যাঙ্গেল আছে, রিফ্লেক্টেড, আর একটা হচ্ছে যে ডায়মন্ড। তো এখানে আমরা প্রত্যেকটা ট্রাই করে দেখি। প্রথমে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা দিয়ে আমি ড্রাগ করবো, এভাবে লেফট বাটনটা ক্লিক করে এভাবে ড্রাগ করতে হবে। আমি কোন দিক থেকে কোন দিকে নিতে চাচ্ছি সেটা আমাকে দেখাতে হবে। তো আমি এভাবে দেখালাম, তখন সে নিচ থেকে উপরে গ্রেডিয়েন্টটা ইফেক্ট পড়লো। আচ্ছা, গ্রেডিয়েন্টটা একটু বেশি হালকা, যার কারণে বুঝতে সমস্যা হচ্ছে, আমি এটা দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এটার ইফেক্টটা দেখাচ্ছি এখানে। আমরা এখন সিলেক্ট করব এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটার কাজটা আমি দেখাই। তো আমি এখানে এটা সিলেক্ট করার পর এখান থেকে এখানে এভাবে ড্রাগ করলাম, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন মিডল থেকে সে এদিকে আমাদের যে ইয়েটা ইফেক্টটা সেটা পড়ছে, ঠিক আছে। এরপর আমরা এখানে ইফেক্টটা দেখাবো, সেটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। তো আমি অ্যাঙ্গেল এইভাবে নিচ্ছি, এটাকে এইভাবে সিলেক্ট করতেছি। আপনারা দেখবেন কিভাবে এটা একটার পর একটা ইফেক্ট করে দেখবেন। আবার এখান থেকে মিডল থেকে আমি যদি দেই তাহলে দেখেন কি হয়। এই যে এদিকে এভাবে আসতেছে আর এদিকে অ্যাঙ্গেলের মতো এটা একটা আসতেছে, দেখেন এটা হচ্ছে ব্যাপার। আমি এখান থেকে যদি সিলেক্ট করে দেই তাহলে আবার এইভাবে আসবে, এটা হচ্ছে ব্যাপার। এরপর আমরা যদি এখানে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টটা সিলেক্ট করি তাহলে এটা আমি যেভাবে আসবে, এটা উপর থেকে নিচে এভাবে ড্র্যাগ করতেছি। ওকে, আচ্ছা, এটা বেশি ইয়ে হয়ে গেছে, আর একটু নিচ থেকে করি। ওকে, এবার দেখেন এদিক এদিক একরকম কালার আর মিডলে অন্য কালার, ঠিক আছে। আমরা যদি কোনো পাইপের ইফেক্ট দিতে চাই, পাইপ বা এরকম কিছু গোল বৃত্ত সার্কেল এরকম কিছু ইফেক্ট দিতে গেলে এটা ইউজ করে থাকি, রিফ্লেক্টেড এটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডায়মন্ডের। তো আমি এটাকে এভাবে সিলেক্ট করে একটা ড্র্যাগ করতেছি, এই যে ডায়মন্ড আকৃতির মতো হয়েছে এটা। যাই হোক, এরকম।
এগুলো হচ্ছে আমাদের ইফেক্ট। তো আপনারা এগুলো একটা একটা করে ট্রাই করে দেখবেন। আর এখানে আমরা অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন আমি কিন্তু এখানে ডায়মন্ডটা দিয়েছি, কালারটা এটা হয়েছে আর এটা হচ্ছে। এখন আমি যদি ঠিক বিপরীতটা চাই তাহলে এখানে জাস্ট রিভার্সে ক্লিক করলে এখানে এটা বিপরীত হয়ে যাবে। দেখেন আমি এখন এখানে ক্লিক করতেছি, ঠিক উল্টোটা ব্যবহার হচ্ছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো আমি যদি এটাকে আবার ডায়মন্ডটা আবার সিলেক্ট করে দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন ঠিক উল্টোটা হচ্ছে, ঠিক আছে? এই কালারটা এখানে চলে আসছে, এই কালারটা ওখানে চলে গেছে। আবার যদি রিভার্স দেই, দেওয়ার পর আবার দেখাই, দেখছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাপার, অর্থাৎ আমাদের এই কালারটা এখানে চলে আসছে আর এই কালারটা এখানে চলে গেছে। এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালার আমরা যদি এখন ধরুন আমি একটা এখানে শেপ নেই, একটা শেপ নিলাম, ঠিক আছে? এই শেপের মধ্যে আমি চাচ্ছি গ্রেডিয়েন্ট কালারটাই অ্যাপ্লাই করতে। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন এখানে যেতে হবে, ঠিক আছে? এখানে যাওয়ার পর আমাদের এই ইন্টারফেসটা আসবে। এরপর আমরা এখান থেকে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো এই যে গ্রেডিয়েন্ট ওভারলে, আমরা এখানে গ্রেডিয়েন্ট ওভারলে এখন আপাতত দেখে রাখেন, আমি যখন কাজ করব ডিজাইন শিখতে যাবেন তখন আমি দেখাবো। এই গ্রেডিয়েন্ট ওভারলের উপর চেকমার্ক দিয়ে দিব এবং এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই অপশনগুলো আসবে। আপনি এখান থেকে দেখেন অলরেডি কিন্তু এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটাকে বিভিন্ন গ্রেডিয়েন্ট দিতে পারি, দিয়ে ট্রেস করে দেখতে পারেন। রিভার্স করলে এটা কালারটা বিপরীত হয়ে যাবে। আবার রিভার্স করে দিলাম। এখান থেকে আপনি স্টাইলগুলো সিলেক্ট করে দিতে পারেন। এরপরে এটা কোন অ্যাঙ্গেলে থাকবে, আমরা তো এখানে স্ক্রিনে যেটা দিয়েছিলাম এবার ড্রাগ করতাম, কিন্তু এখানে ড্রাগ করা যাবে না। এখানে এইভাবে আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। ওইটা যেভাবে আমরা সরাসরি করতে পারতাম ওই সুযোগটা এখানে নাই, ঠিক আছে? এখানে আপনি এইভাবে দিতে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা বুঝতে পারবেন। এরপরে আমাদের যে স্কেল মানে হচ্ছে যে এটার গ্রেডিয়েন্টের যে ইফেক্টটা পড়বে সেটা কিরকম। দেখেন এখানে আমি যখন স্কেলটা 0 করে দিলাম তখন মানে 0 তো হবে না, এটা 10 এ চলে আসবে। 10 এ চলে আসলে দেখেন দুইটা গ্রেডিয়েন্টের কিন্তু ম্যাচ হয়নি। বাট আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই, দেখেন আরেকটু ম্যাচ করে নিয়েছে, দুইটা কালারের মধ্যে ম্যাচ হয়ে গেছে। এবং কি যদি আমি 100 করে দিই তাহলে একদম ভাবে ওরা মিশে গেছে। এইটা হচ্ছে যে ব্যাপার। ওকে, তো আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম, তাহলে সেটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এটা আপনি কিন্তু ওইভাবে পারবেন না। আচ্ছা, এরপরে আমি এখান থেকে একটা নিউ লেয়ার নিই, এটা থাকুক এখানে। এরপরে আমাদের গ্রেডিয়েন্ট টুলের পরে আছে পেইন্ট ব্র্যাকেট টুল। তো এটার ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাই। ফার্স্ট হচ্ছে যে এখানে ধরুন একটা শেপ আমি অল্ট কি চেপে ধরে এটাকে কপি করে নিলাম। এটার কালারটা আমি দিয়ে দেই এখানে, এখান থেকে কালার দিয়ে দিব। কালার দেওয়ার জন্য এই যে এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে লেয়ার থাম্বনেল দেখাচ্ছে, এখানে ডাবল ক্লিক করব। মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করলে আপনি এখানে কালার অ্যাপ্লাই করতে পারবেন, দেন ওকে। কিন্তু কালারটা অ্যাপ্লাই হচ্ছে না, কারণটা হচ্ছে যে কি আমরা একটা ইফেক্ট দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট ওভারলে। সো এটা আমাদেরকে আইটা অফ করে দিতে হবে। তাহলে দেখেন এখন ইফেক্টটা পড়েছিল, কিন্তু আমরা এই যে ইফেক্টটার উপরে একটা ইফেক্ট দিয়েছিলাম আবার, সেটা হচ্ছে যে এটা গ্রেডিয়েন্ট ওভারলে, মানে এটার উপরে আরেকটা ইফেক্ট পড়ছে, যার কারণে আমাদের অরিজিনাল ইফেক্টটা দেখাই যাচ্ছিল না। আমি যদি এটাকে আবার চেক মারি দিই, দেখেন উপরেরটা দেখাচ্ছে। তো আমি এটাকে আইটা অফ করে দিলাম, অথবা আমি এটাকে ডিলিটও করে দিতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি ক্লিয়ার লেয়ার স্টাইলে ক্লিক করলে তার লেয়ারের যে স্টাইলগুলো ছিল সেগুলো সে ডিলিট করে দিবে। আচ্ছা, এখন আমি যদি চাই যে এখানে ফরগ্রাউন্ড কালার থেকে, এটা হচ্ছে যে ফরগ্রাউন্ড কালার আর এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা একটা ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিই। আমি ধরুন এখানে এই কালারটা নিলাম। নেওয়ার পর আমি চাচ্ছি এই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করব, এখান থেকে না, এখান থেকে। তো সেটার জন্য আমি ব্র্যাকেট টুলটা নিতে পারি। সিম্পলি ব্র্যাকেট টুলটা যদি নেই, দেন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে ফার্স্ট এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিতে হবে, ঠিক আছে? রাস্টারাইজ লেয়ার করতে হবে, তাহলে সেটা রাস্টারাইজ হয়ে গেল। এই যে এটা। এখন আমি যদি এই যে ফরগ্রাউন্ড কালার যেটা আছে এটাকে এখানে ক্লিক করলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি এখানে আবার কালার চেঞ্জ করতে চাই তাহলে আমি এখানে ফরগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব, দিয়ে আমি এখানে জাস্ট ক্লিক করলে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকে আমরা ব্লাড টুল, শার্পেন টুল এবং স্মাশ টুল নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি ব্লাড টুলটা সিলেক্ট করে নিলাম। ব্লাড টুলটার কাজ হচ্ছে যে ব্লার করা বা সেটাকে হালকা করে ফেলা, অর্থাৎ অস্পষ্ট করে ফেলা, ঠিক আছে? আমরা মাঝে মধ্যে প্রয়োজন হয় যে কোনো ছবির হয়তো ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লার করে দেই, ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার আকারে থাকে, অথবা আমাদের যে কোনো একটা অংশ আমরা এটাকে একটু
যাতে অস্পষ্ট বোঝা না যায় সেরকম করে থাকি, লেখার যে কোনো একটা অংশ। আমি আপনাদেরকে এই ছবিটা থেকে দেখাচ্ছি প্রথমে। সেটা হচ্ছে যে দেখেন এই ছবিটার এখানে কিন্তু অনেকটা স্পষ্ট আছে, ঠিক আছে? এখন আমি যদি এটাকে সিলেক্ট করার পর ব্লার টুলটা সিলেক্ট করার পর এখানে ক্লিক করি, দেখেন এটা একটু হালকা ব্লার হচ্ছে। আমাদের এখানে স্ট্রেংথটা এখানে আমরা কমিয়ে বাড়িয়ে দিলে এটা কম বেশি হবে। আমি এখানে কয়েকবার ক্লিক করলাম, দেখেন এখন ছবিটা একবার এখানে ব্লার হয়ে গেছে। আমি আপনাদেরকে আরো স্পষ্ট বোঝানোর জন্য আমি একটা ছবি নিয়ে আসি। ওকে, আমি এই ছবিটা নিয়ে আসলাম, ঠিক আছে? লেখাগুলা এখন দেখেন লেখাগুলো কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমি যদি এখন ব্লারে ক্লিক করে এগুলোকে এরপরে এখানে ব্লারের হার্ডনেসটা বাড়িয়ে দিয়ে এখানে দেখেন এটাকে একটু সাইজটা বড় করে নিই। থার্ড ব্র্যাকেট ক্লিক করলে বড় হয়ে যায়, আমরা জানি। তো এখানে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করতেছি, দেখেন লেখাগুলো কিন্তু অনেকটা ব্লার হয়ে যাচ্ছে। অনেকটুকু ব্লার হয়ে গেছে। এখানে ক্লিক করলে, বারবার ক্লিক করলে সেটা বোঝা যাবে, ঠিক আছে? তো এখন দেখেন এই যে লেখার এই অংশটুকু আর এই অংশটুকু দেখেন, এটা কিন্তু স্পষ্ট, বাট এটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো আমরা যখন ছবির ব্যাকগ্রাউন্ডটা এভাবে ব্লার করতে চাই তখন আমরা এই জিনিসটা ইউজ করে থাকি। এখন কথা হচ্ছে ব্লার করলাম আবার স্পষ্ট তো আমাদের করার প্রয়োজন হয়, তো এটার জন্য আমাদের এই শার্পেন টুলটা ইউজ করে থাকি। শার্পেন টুলটা ইউজ করে আমরা এখন যেটাকে আমরা ব্লার করছিলাম, যদিও হুবহু হবে না চেঞ্জ, কিন্তু এটা দিয়ে স্পষ্ট করা যায়। এটা আমি যদি এখানে আবার ক্লিক করে দেখেন এটা আবার স্পষ্ট হয়ে যাবে। এখানে বারবার ক্লিক করতে হবে, লেফট বাটনটা বারবার ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা এটার স্ট্রেংথটা বাড়িয়ে দিই, তাহলে এটা আরো একটু বেশি হবে। ওকে, এখন যদি আমি এখানে ক্লিক করি বারবার, দেখেন এটা কিন্তু আস্তে আস্তে আবার ব্লার থেকে এটা গাঢ় হওয়া শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা স্পষ্ট হয়ে গেছে। কিন্তু এটা আমরা ছবির ব্যাকগ্রাউন্ডে মাঝে মধ্যে ব্লার অংশ কিছু স্পষ্ট করতে হয়, তখন আমরা এই জিনিসটা ইউজ করে থাকি, এই টুলটা আমরা ইউজ করি। তো আশা করি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে এটার ব্যবহারটা। আমি এই ছবিটা এখন এখানে আপাতত হাইড করে দিলাম। এরপর আমাদের এখানে যে টুলটা আছে সেটা হচ্ছে যে স্মার্ট টুল। আমি স্মার্ট টুলটা ক্লিক করলাম, দেখেন এখানে একটা শেপের মতো আসছে। স্মার্ট টুলের ব্যাপারটা আমি একটু বলে নেই। সেটা হচ্ছে আমরা যেটুকু ক্লিক করে সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করে দিব, সে পুরো স্ক্রিন জুড়ে ওই ডিজাইনটাকে সে বারবার রিপিট করে দিবে, ঠিক আছে? রিপিট করে একটা ডিজাইনের মতো তৈরি করে দিবে সেটা, ঠিক আছে? আমি এটাকে একটু ছোট করে তাহলে ভালো হবে। ওকে, ছোট করলাম। এখন আমি এই ছবিটা ধরুন এই অংশটুকু আমি বারবার রিপিট করাতে চাচ্ছি। আমি এটাকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে জাস্ট ড্র্যাগ করব। ড্র্যাগ করে এভাবে দেখেন এটা পুরো অংশ জুড়ে সে এভাবে একটা অটোমেটিক একটা ডিজাইন করে নিচ্ছে সে। এই ইফেক্টটা আমরা সাধারণত ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ইউজ করে থাকি, ঠিক আছে? ফন্টে তো এগুলো কখনো ইউজ করা হয় না তেমন একটা, ব্যাকগ্রাউন্ডে আমরা ইউজ করে থাকি। ওকে, তো আশা করি আমি আসলে এগুলো দেখানোর জন্য ইউজ করতেছি আপনাদেরকে। যখন ডিজাইন করব তখন আপনাদেরকে এগুলো সম্পূর্ণভাবে দেখানো হবে ইনশাআল্লাহ। তো আশা করি কোনো কিছু যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা এখানে আমাদের গ্রুপের লিংক আছে, এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে যে চ্যানেল, এখানে আপনারা ভিডিও পাবেন, সব ধরনের ভিডিও। অলরেডি ইলাস্ট্রেটরের অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে। ইলাস্ট্রেটরের এখানে ৩২, ৩৫টা, ৪০টার মতো ভিডিও আছে, আপনারা এখান থেকে দেখে শিখতে পারেন। এরপরে আমি এখানে গ্রাফিক্স ডিজাইনের ভিডিওগুলো আপলোড দিচ্ছি। এরপরে আস্তে আস্তে সব ধরনের ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। আর আপনারা যে কোনো সমস্যা হলে এখানে এই যে গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে পাবেন, এখান থেকে এসে জয়েনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা সব ধরনের এলিমেন্টস পাবেন। এখানে আপনারা যে আমাদের গ্রাফিক্স ডিজাইনের জন্য যা কিছু প্রয়োজন হয় সবগুলো আপনারা এখানে পাবেন। আমি এখানে দিয়ে থাকি রিসোর্সগুলো। তো এই কারণে এখানে এখনই জয়েন হয়ে নেন, ঠিক আছে? আজকে আমি ডোজ টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল নিয়ে আলোচনা করব। তো এগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে। প্রথমে ডোজ টুলটা। ডোজ টুলের কাজ হচ্ছে যে দেখেন, আমি যদি আপনাকে এই ছবিতে একটু একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই ছবিটার এই দিক থেকে একটু কিন্তু ডার্ক আছে, ঠিক আছে? ছবিটা এই পাশ থেকে উঠানো হয়েছে, যার কারণে এখানে লাইটের ফোকাসটা পড়ে নাই, বা যে কোনো কারণে এই পাশটা একটু ডার্ক আছে আর এই পাশটা একটু আলোকিত ভালোভাবে হয়েছে। তো এখন আমি চাচ্ছি এটার সাথে এটা ম্যাচ করতে। তো ম্যাচ করার জন্য আমি যদি এটাকে সিলেক্ট করে তার ম্যাচ করাটা একটু কঠিন হয়ে যাবে। আমরা এখানে ডিফল্ট ভাবে কিছু টুল পাওয়া যায়, সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে এগুলা ডোজ টুল। তো ডোজ টুলের মাধ্যমে দেখেন আমি আপনাদেরকে ইফেক্টটা দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল জে দিয়ে কপি করে নিচ্ছি এটাকে। দেন এটাকে আমি সাইজ ছোট বড় করে নিতে পারি। এখানে 1000 প্রয়োজনে আমরা এটাই রাখি, ঠিক আছে? আর এখান থেকে আমাদের এক্সপোজ এটা থাকুক, অসুবিধা নেই, 50 থাকুক। দেন আমি যদি এখানে ক্লিক করি,
দেখেন এটা কিন্তু একটু হালকা হয়েছে, একটু ভালোভাবে খেয়াল করবেন। দেখেন আমি যদি এখানে এভাবে সিলেক্ট করি, আমি আপনাদেরকে দেখাই ইফেক্টটা। আমি এটাকে আরো ছোট করলে আরো ভালোভাবে এই অংশটুকু, যে অংশটুকু আমাদের গাঢ় দরকার ওই অংশটুকু আমরা এইভাবে সিলেক্ট করে নেব। জাস্ট এটা জাস্ট একটু লাইটিং করে, ঠিক আছে, ওই অংশটুকু একটু লাইটিং মতো ইউজ করে। হ্যাঁ, এভাবে দেখতেই পাচ্ছেন এই অংশটা কিন্তু অনেকটুকুই ডার্কটা মুছে গেছে। আমি যদি এখানে আর একটু, ডার্কটা অনেক অংশই মুছে গেছে। এখানেও এভাবে আমি জাস্ট ড্রাগ করতেছি, কিন্তু আর কিছু না। এভাবে সে একটু লাইটিং আসতেছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন অনেক অংশে কিন্তু আমাদের এখানে লাইটিং হয়েছে। এটা অনেক ব্ল্যাক ছিল বা একটু ডার্ক ছিল, সেটা আমরা মোটামুটি একটু লাইটিং আনতে পেরেছি এখানে। আর একটু যদি ইফেক্ট দিই তাহলে আর একটু লাইটিং হবে এখানে। আমরা ওই প্রয়োজন অনুসারে এটা দিয়ে নেব, ঠিক আছে। এভাবে এটা হচ্ছে যে আমাদের ডোজ টুল। এরপরে হচ্ছে যে বার্ন টুল। বার্ন টুলটা ঠিক এটার বিপরীতে কাজ করে। এটা গাঢ় করেছিল আর এটা আমাদের ডার্ক করবে, ঠিক আছে। এটা লাইটিং এনেছিল আর এটা ডার্ক করবে। আমি এটাকে ছোট করে নিচ্ছি। ধরেন আমি এই অংশটুকু ম্যাচ করার জন্য এখানে আর একটু ডার্ক করব। তো আমি এটাকে এই অংশটুকু এইভাবে জাস্ট ডার্ক করব। তাহলে দেখেন সে কিন্তু একটু বার্ন হচ্ছে, অর্থাৎ এখানে লাইটিংটা কিছুটা কমতেছে। দেখেন আমি যদি এখানে এক্সপোজটা বাড়িয়ে দিই তাহলে হয়তো আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন, তবে সেটা খুব বেশি হয়ে যাবে। ডার্কটা এই যে খুব বেশি হয়ে যাচ্ছে, এখানে আমাদের হালকা ইফেক্ট ব্যবহার করতে হবে। খুব বেশি ইফেক্ট ব্যবহার করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি হয়ে যাচ্ছে, তো এটা 50 থাকাটাই ভালো। আমি যদি এখানেও ইউজ করি, দেখেন এই যে অনেক অংশটুকু হালকা হচ্ছে, আস্তে আস্তে ব্ল্যাক হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে লাইটিংটা কিছুটা কমে আসতেছে, ডার্ক হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এই আমাদের বার্ন টুল এবং ডোজ টুলের ব্যবহারটা। করব প্যান টুলটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা জানি। ডিজাইনের ক্ষেত্রে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে টিউটোরিয়ালটা ভালোভাবে দেখবেন, ঠিক আছে। আর প্যান টুলের ব্যবহারটা আপনাদের হচ্ছে যে একটু কঠিন, মানে একটু কঠিন বলতে যারা একবারেই নতুন তাদের জন্য এটা একটু প্রথম মানে আঁকতে একটু সমস্যা হবে। কারণ হচ্ছে যে আপনি যদি এখানে শেপ টুল নিয়ে আঁকেন, জাস্ট এখানে এভাবে ড্র্যাগ করলেই হয়ে যায়। কিন্তু প্যান টুলের ব্যাপারটা হচ্ছে আপনি হাত দিয়ে মাউস নাড়াচাড়ার মাধ্যমে আঁকতে হবে, যার কারণে একটু এদিক সেদিক হবে, কিন্তু ব্যাপার না, সেটা কয়েকদিন ট্রাই করলে হয়ে যাবে। এরপরে দেখবেন আপনি র্যান্ডমলি আঁকতে পারবেন, কোনো একটা সমস্যা হবে না, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এটা। তো আমি প্রথমে ফ্যান টুলটা সিলেক্ট করলাম, করে এখানে দেখেন কয়টা ফ্যান টুল আছে। প্রথমে আছে ফ্যান টুল, এরপরে ফ্রিডম ফ্যান টুল, এরপরে কার্ভেচার ফ্যান টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর হচ্ছে যে কনভার্ট পয়েন্ট টুল। আমি প্রত্যেকটা দেখাবো আজকে। প্রথমে হচ্ছে যে ফ্যান টুল। ফ্যান টুল আপনারা শর্টকাটে পি দিয়েও এটাকে আনতে পারেন। দেন আমি ফ্যান টুল সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর আমি একটু বলে নেই, উপরে আমাদের যে অপশন বারটা আসছে এখানে ফ্যান আসছে, আর এখানে আমরা ফ্যান টুল দিয়ে আমরা কি আঁকতে চাচ্ছি, এটা কি আমরা শেপ আঁকতে চাচ্ছি, অর্থাৎ এই যে একটা শেপ, এইরকম শেপ আঁকবো, নাকি আমরা পাত নিব। পাত মানে হচ্ছে যে জাস্ট এভাবে ড্র করে একটা পাতের মতো নেওয়া, ঠিক আছে। ওইটা আমি আপনাদের দেখাবো, অসুবিধা নেই। তো এরপরে আমাদের এখানে আছে ফিল আর স্ট্রোক। ফিল কালারটা কি আমি একটু বলে নেই। ফিল কালারটা হচ্ছে যে এই যে আমাদের শেপটা দেখতে পাচ্ছেন, এই শেপটা হচ্ছে যে শেপের ভিতরে যে কালারটা সেটাকে আমরা বলি ফিল কালার। আর স্ট্রোক কালার হচ্ছে যে এই যে বাউন্ডারি যে কালারটা, বাউন্ডারি কালারটাকে বলি আমরা স্ট্রোক কালার। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি ধরুন এখানে শেপে রেখে আমি এখানে ফিল রাখলাম, এটা স্ট্রোকে আমি এখানে কিন্তু নান আছে, দেখেন এটা কাটা আছে, তার মানে এখানে কোনো কালার এখন অ্যাপ্লাই নাই। আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে দেখেন এই কালারটা চলে আসছে। এরপর আমি এখান থেকে এটা কত পিক্সি রাখতে চাচ্ছি, আমি এখানে আপাতত বেশি না 29 পিক্সি রাখলাম। দেখেন এখন কিন্তু সে স্ট্রোকটা চলে আসছে এখানে, ঠিক আছে, স্ট্রোকটা এখানে চলে আসছে। এটা হচ্ছে ব্যাপার। এরপর আমি এখান থেকে যে স্ট্রোকের যে ডিজাইনটা, এখানে স্ট্রোকটা দেখেন এখন কিন্তু একদম লিকুইড আছে, এখানে কোনো ইয়ে নাই। আমি এখানে যদি ড্যাশ দিতে চাই, যে ড্যাশ ড্যাশ হবে। আমি এটাকে একটু সরাই দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটাকে একটু বড় করাই দেই। ওকে, বড় করলাম। আচ্ছা, এটাকে ডিলিট করে দেই। আমি এখানে ফ্যান টুল দিয়ে একটা এঁকে, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা কিন্তু আমাদের শেপে আছে দেখেন। এরপরে আমি এভাবে
জাস্ট যেখান থেকে শুরু করছি ওইখানে গিয়ে শেষ করলাম। এখন আমাদের এখানে স্ট্রোকটা আমি দিয়ে দিই কালারটা, স্ট্রোকের এখানে সাইজটা আমি এখান থেকে 50-51 দিয়ে দিলাম। এখন স্ট্রোকের এখানে ডিজাইনটা এখানে দেখেন আমি ড্যাশ দিতে পারি অথবা এটাও দিতে পারি, যে ডিজাইনটা আমি দিতে চাই। এরপর আমি এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমি কি ডিজাইনটা কিভাবে দিব, দেখেন আমি এখানে কয়েকটা ইফেক্ট আছে, যখন এটা দেই তখন ডিজাইনটা দেখেন কিরকম হয়, একটু বাঁকানো হয়ে যায়, ঠিক আছে, কার্ভ হয়ে যায়। আর যখন এটা দেই তখন একদম রাউন্ডেড হয়ে যায়। এরপরে কর্নারগুলো আমরা কি দিই, যে কর্নারগুলো এখন কিন্তু একদম কোনাকুনি আছে, এখন আমি যদি একটু রাউন্ডেড করে দিতে চাই তাহলে এটাকে ক্লিক করব, দেখেন এটা একটু কার্ভ হবে। আর যদি আমি এটাতে সিলেক্ট করি তাহলে এটা আরেকটু কার্ভ হবে। যদি এখানে ইফেক্টটা বোঝাই যাচ্ছে না, তবে বোঝা যাবে, আমি দেখাবো আপনাদেরকে। এখানে মোর অপশন আছে, এখান থেকে আমরা এটাকে করে নিতে পারি। এখানে আমি আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি, দেখেন এখানে ড্যাশটা যে আমাদের গ্যাপটা আছে, এই গ্যাপটা আমরা কতটুকু রাখতে চাই, এখানে আমরা ইচ্ছে করলে সেটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আমি এখানে 6 দিলাম, দেখেন এখন 6 হয়ে গেছে। এখানে গ্যাপটা যদি 2 এর জায়গায় আমি 1 দেই তাহলে একদমই নাই, গ্যাপ যদি আমি 3 দেই তাহলে গ্যাপটা বেড়ে যাবে। এখানে গ্যাপ যত বাড়াতে চাই 5 দিলে 5 অত গ্যাপ হয়ে যাবে। এটা হচ্ছে যে ব্যাপার, এটা কাস্টম গ্যাপ। আমরা এখানে কাস্টম গ্যাপ নিতে এখান থেকে যে কোনো একটা গ্যাপ আপাতত গ্যাপ ছাড়াটাই সিলেক্ট করে দিলাম, দেন ওকেতে ক্লিক করলাম, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। আর এখানে উইথ হাইট এটা দেখাচ্ছে আমাদের যে আমরা শেপটা নিলাম সেটার উইথ কত হাইট কত সেটা এখানে দেখাচ্ছে। আমরা ইচ্ছে করলে এখান থেকে সেগুলোকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যখন বাড়াচ্ছি তখন সেটা এদিকে বাড়তেছে। আমি কিন্তু এখানে সিলেক্ট করে দিচ্ছি, এটাতে সিলেক্ট করা মানে টিকমার্ক দিয়ে দেখা মানে আমার উইথ হাইট দুইটাই বাড়বে। আমি যদি এটাকে টিকমার্কটা উঠিয়ে দেই তখন বাড়াই, দেখেন একদিকে বাড়বে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমাদের এখানে কিছু আছে নিউ লেয়ার, কম্বাইন শেপ, এগুলো আপাতত দেখাচ্ছি না, এগুলো পরে দেখাবো। এগুলোর ব্যাপারটা আমি একটু বলে নিই। মানে নিউ লেয়ার মানে হচ্ছে যে নতুন একটা লেয়ারের মধ্যে আমার এটা আঁকতেছে, আর কম্বাইন শেপ মানে হচ্ছে এই শেপটার সাথে কম্বাইন করে সে আরেকটা আবার আমি শেপ নিব। ধরুন আমি এখানে কম্বাইন শেপে ক্লিক করি, তো ক্লিক করার পর আমি যদি এখন এখান থেকে ধরুন এইভাবে ড্র করি তখন যেটা হবে দেখেন কি হয়, এই যে সে কিন্তু কম্বাইন করে নিয়েছে। একই শেপ হয়ে গেছে, মানে আমি দুইটা এঁকেছিলাম কিন্তু একটা হয়ে গেছে এখন। এটা হচ্ছে যে কম্বাইন শেপের ব্যাপার। এরপরে যদি আমি সাবস্ট্রাক্ট ফন্ট শেপ আঁকি তাহলে যেটা হবে দেখেন এখানে চিহ্নটা দেখলে বুঝতে পারবেন, অর্থাৎ আমি যে অংশটুকু আঁকবো ওই অংশটুকু ডিলিট হয়ে যাবে। এটাকে বলে সাবস্ট্রাক্ট, মানে হচ্ছে বিয়োগ হয়ে যাওয়া। আমি সাবস্ট্রাক্টে ক্লিক করে আমি এই যে এই অংশটুকু ডিলিট হয়ে গেছে। এখন যদি এটা কিন্তু সিলেক্ট আছে এই কারণে এটা ডিলিট হয়ে গেছে, আর যদি সিলেক্ট না থাকতো তাহলে আমি যতটুকু আঁকতাম ওই অংশটুকু ডিলিট হয়ে যেত। এখন ইন্টারসেক্ট মানে হচ্ছে যে আপনার যে অংশটুকু উভয় শেপ ছেদ করবে, অর্থাৎ এ শেপ আর এ শেপ উভয়টা কিন্তু এই অংশটুকু আমাদের উভয় শেপের থেকে কানেক্ট হয়ে গেছে, তাহলে এই অংশটুকু থাকবে, বাকি অংশটুকু চলে যাবে। এই যে দেখুন শুধু এই অংশটুকু আছে, বাকি উভয় অংশটুকু চলে গেছে। এরপরে আমরা যদি এক্সক্লুড বলি তাহলে আমাদের শুধু ইন্টারসেক্ট যে শেপটুকু রয়েছে অতটুকু বাদে বাকি শেপগুলো থেকে যাবে। তো আমি এখানে এক্সক্লুড ওভারল্যাপিং শেপে ক্লিক করলাম, তাহলে দেখুন এটা কেটে গেছে, বাকিগুলো রয়ে গেছে। এটা হচ্ছে যে ব্যাপার। আর যদি মার্জ শেপ কম্পোনেন্ট ক্লিক করি তাহলে কি হয় দেখি, এটা মার্জ হয়ে গেছে, তার মানে হচ্ছে যে এটা এক হয়ে গেছে, এখন আর এটা ইয়ে হবে না। আমি এখন এটাকে যদি ডিলিট কোনো অংশ ইয়ে করতে চাই তাহলে এটাকে যেটা করতে হবে আমাকে আবার শেপ এখান থেকে নিয়ে তারপর একটা ইয়ে করতে হবে। এটা মার্জ হয়ে গেছে মানে এটা এক হয়ে গেছে, ঠিক আছে, একটা শেপ হয়ে গেছে, এটা একটা শেপে রূপান্তরিত হয়ে গেছে। আমি এখন যদি এখানে সাবস্ট্রাক্ট করতে চাই তাহলে যেটা করতে হবে এটাকে সিলেক্ট করার পর আমি যে অংশটুকু সাবস্ট্রাক্ট করতে চাই এভাবে, এই যে দেখেন এখন কিন্তু হয়ে গেছে। আর এটাকে অ্যাপ্লাই করার জন্য এখান থেকে মার্জ শেপ কম্পোনেন্টে ক্লিক করব, এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এটা হচ্ছে যে ব্যাপার। তো আমরা ইলাস্ট্রেটরে এটা খুব সহজে করতে পারি, এখান থেকে কাট করেই করে ফেলতে পারি, কিন্তু ফটোশপে এইভাবে করতে হয় এটা। ওকে, তো আজকে দেখা দিলাম এই বিষয়টা। আচ্ছা যাই হোক, এখন আমি প্যান টুলে আবার যাই, প্যান টুলে যাই। প্যান টুলে যাওয়ার পর এখানে আমাদের আরো কিছু ইফেক্ট আছে, এগুলো আমি পরে দেখাচ্ছি। এগুলো অ্যালাইনমেন্ট, এগুলো এখন লাগতেছে না আপাতত। তো ফ্যান টুলে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রথমে ফ্যান দিয়ে আমরা যেভাবে আঁকাআঁকি করতে পারি ইচ্ছা মতো এখানে আঁকতে পারবো। তো আমি যদি এভাবে ছেড়ে না দিয়ে কোনো একটা বিন্দুকে আমি আবার দেখাচ্ছি, দাঁড়ান। আমি একটা বিন্দুকে এভাবে প্রথমে ক্লিক করলাম, লেফট বাটনটা ক্লিক করলাম, ক্লিক করার পর আরেকটা বিন্দুতে ক্লিক করে যদি ছেড়ে দেই তাহলে সেটা একটা রেখা হয়ে যাবে, এখানে কোনো কিছু আর ইফেক্ট আসবে না। কিন্তু আচ্ছা আমি এটাকে স্ট্রোকটা বন্ধ করে দিচ্ছি, একটা ঝামেলা করতেছে।
দেখেন, কিন্তু আমি যদি এটাকে বাঁকা করতে চাই তাহলে যেটা করতে হবে, আমাকে ছেড়ে দেওয়া যাবে না, লেফট বাটনটা ধরে রাখতে হবে। তো আমি এখানে ক্লিক করে লেফট বাটনটা ধরে রেখে এভাবে দেখেন, এটা যেদিকে নেই এটা ওইভাবে বাঁকা হয়ে যাচ্ছে। আমি এটাকে বাঁকা করবো ইচ্ছা মতো, আমার যেভাবে প্রয়োজন আমি ওইভাবে বাঁকা করে এটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে যে ব্যাপার। আর আমাদের অনেক সময় বাঁকা করার প্রয়োজন হয়, দেখাবো আমি কোনো কিছু সিলেক্ট করতে, বা আমরা যখন শেপ আঁকতে যাই মাঝে মাঝে আমাদের বাঁকা করার প্রয়োজন হলে আমরা এইভাবে এটাকে নিতে পারি। এরপর আমি এখান থেকে এটা নিয়ে আবার, এখন একটা কোশ্চেন হচ্ছে যে আমি চাচ্ছি এখান থেকে সোজা এখানে, আচ্ছা এখানে না, এখান পর্যন্ত আসি। আমি এভাবে দিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে সোজাসুজি এখানে নিতে, তো আমি ধরুন এখানে কি করব, ক্লিক করব, কিন্তু দেখেন এটা বাঁকা হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে দেখাচ্ছি, আমার ইয়ে ছিল যে আমি এখান থেকে এখানে সোজা নেব, কিন্তু আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা বাঁকা হয়ে যায়। এই সমস্যাটা ফিক্সড করার জন্য যেটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে যে আমি একটু জুম করে দেই। এটার জন্য আমাকে এখানে দেখেন এই যে অংশটুকু, এখান থেকে এই অংশটুকুকে কেটে ফেলতে হবে। তো এর জন্য আমি অল্ট কি চেপে মাউসের লেফট বাটনটা ক্লিক করব এই বিন্দুতে, দেখেন একটা চিহ্ন আসতেছে পরিবর্তন, এখানে ক্লিক করলে এই অংশটুকু কেটে গেছে। এখন কিন্তু সে আর ওই যে আগের বাঁকার অংশের কারণে এখন আর সে বাঁকা যাবে না, এখন আমি ক্লিক করলে সোজাই যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাপার। তো আশা করি ফ্যান টুলের ব্যবহারটা একটু বুঝতে পেরেছেন। এরপরে আছে আমাদের এখানে ফ্রিফর্ম ফ্যান টুল। এটা আমরা দেখাচ্ছি, আমি এখানে ক্লিক করলাম, ধরেন এই যে এটা আমি যেভাবে আঁকতে চাই আর কি, ড্রাগ করবো, এখানে আমি ছেড়ে দেবো না, অর্থাৎ পুরো অংশটুকু আমি ড্রাগ করে করে আঁকবো। মাউসের লেফট বাটনটা ক্লিক করে এভাবে ড্রাগ করতে থাকবো, এখানে ছেড়ে ছেড়ে আঁকলে হবে না। এটা হচ্ছে যে ব্যাপার, এটা ওকে, পেন্সিল টুলের মতো কাজ করে। এরপরে এখানে আছে কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুল মানে হচ্ছে যে সেটা বাঁকা বাঁকা হবে। আমি ধরুন এখানে সিলেক্ট করলাম, এই যে সেই বিন্দু থেকে নিয়ে গেছে, কন্ট্রোল জেড। আচ্ছা আমি এখানে এটাকে ডিসিলেক্ট করতেছি, দেন আমি একটা লেয়ার নিয়ে দেন এটাকে নিচ্ছি, এটা ওই শেপটাকে নিয়ে নিয়েছি। আচ্ছা এখান থেকে আমি সিলেক্ট করলাম, করে আমি এখানে নিলাম, ঠিক আছে। এই যে দেখেন সে অটোমেটিক কিন্তু বাঁকা হয়ে গেছে, আমি কিন্তু বাঁকা করে নিই। এখানে যেভাবে আমি এভাবে ড্রাগ করে বাঁকা করেছিলাম, এখানে কিন্তু সেটা আমি করিনি। এখন যদি এখানে এনে ছেড়ে দেই তাহলে কিন্তু হওয়ার কথা কি ছিল, এটা এভাবে বাঁকা সোজা মানে বাঁকা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখেন যেহেতু এখানে বিন্দুটা নাই তাহলে এটা সোজা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা বাঁকা হয়ে যাবে। এই যে দেখেন বাঁকা হয়ে গেছে, এটা হচ্ছে ব্যাপার। আমি যদি এখানে একটা বিন্দু নিই, এভাবে আমরা এভাবে দেন সেটা অটোমেটিকলি সার্কেল হয়ে যাবে। এটা হচ্ছে যে আমাদের কার্ভেচার পেন টুল। এরপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের ব্যাপারটা আমি দেখাচ্ছি আপনাকে। আমি প্রথমে এখানে পেন টুল দিয়ে এভাবে ধরুন একটা আঁকলাম, ওকে। তো এখন আমি চাচ্ছি কি, এই যে অ্যাঙ্কর পয়েন্ট এটা কিন্তু সোজা, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এখানে যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া যায় তাহলে এটাকে আমি এভাবে বাঁকা করে নিয়ে আসতে পারবো, বা এখানে আমি ভেঙে যে কোনো কিছু করতে পারবো। কিন্তু সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে দিতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট বলতে এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলোকে বলি আমরা অ্যাঙ্কর পয়েন্ট। তো এই পয়েন্টগুলো সাধারণত এই পয়েন্টগুলোকেই আমরা বাঁকা টাকা সব করতে পারি এই পয়েন্টগুলোকে ধরে ধরে। তো এই পয়েন্টগুলো আবার যোগ করা যায়, আবার ডিলিটও করে দেওয়া যায়। এর ডিলিট করতে হয় ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে, আর অ্যাড করতে হয় অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে। তো আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে তখন দেখেন এই যে একটা প্লাস চিহ্ন চলে আসছে, দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন চলে আসছে। আমি এখানে ক্লিক করলেই দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়ে গেছে। একটু ভালোভাবে লক্ষ্য করেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়ে গেছে। আমি জুম করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। আমি এখন এটাকে ইচ্ছা করলে এভাবে ড্রাগ করে এটাকে বাঁকা করতে পারবো। এরপরে যদি আমি এখানে আবার ডিলিট হয়ে গেছে, ডিলিট করে দিয়েছিলাম আমি অল কি চেপে। যাই হোক আমি আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করলে এটা চলে আসবে, ঠিক আছে। এভাবে আমি ইয়ে করে দিতে পারি। এরপর আমি চাচ্ছি এটা ডিলিট করে দিতে। তো ডিলিট করার জন্য সিম্পল, আমি এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি ধরেন এই বিন্দুটা ডিলিট করব বা এটাই ডিলিট করব, তাহলে এখানে দেখেন এখন কিন্তু মাইনাস চিহ্ন আসতেছে, ক্লিক করলাম সেটা ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে ব্যাপার। আর কনভার্ট পয়েন্ট টুল, এটার ব্যবহার হচ্ছে যে সিম্পল, আমরা যখন একটা পয়েন্ট টুলকে দেখেন, এটা কিন্তু আমি যখন ক্লিক করলাম সাথে সাথে সেটা একদমই অ্যাঙ্গেল হয়ে গেল। এটা রাউন্ডেড ছিল, সেটা অ্যাঙ্গেল হয়ে গেছে। এখন আমি এটাকে ইচ্ছা করলে এভাবে এদিক সেদিক নিতে পারি। এরপরে কর্ণগুলোকে ধরে আমি এটাকে এভাবে বাঁকা করতে পারি। মানে সব ধরনের এডিট করার জন্য
এই ফন্টগুলোকে এডিট করার জন্য এটা দিয়ে যথেষ্ট, এটা দিয়ে আমরা সব করতে পারি। কিন্তু একটা বিষয় হচ্ছে আপনি কিন্তু নিতে পারবেন না। দেখেন এটা আমি এই যে ফয়েন্টটা আমি নাড়াতে পারতেছি না, বাট ফয়েন্টটাকে আমি এডিট করতে পারতেছি। তো ফয়েন্টটাকে যদি আমি নাড়াতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল এগুলোকে দিতে হবে। আমি অলরেডি সিলেকশন টুল এটাও দেখিয়ে দিচ্ছি এই টিউটোরিয়ালে। তো পাথ সিলেকশন টুলটা সিলেক্ট করে আমি দেন এখানে ক্লিক করে এখন আমি এটাকে এখানে পুরো শেপটা চলে যাচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের পাথ সিলেকশন না, আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করতে হবে। করার পর আমি এখানে একটা ক্লিক করব। দেখেন একটা ক্লিক করার পর এটা সিলেক্ট হয়েছে, বাকি সবগুলো কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পর আমি এখন এটাকে সিলেক্ট করে এখন এটাকে আমি এভাবে নাড়াতে পারবো। কিন্তু আমরা কিন্তু এই যে ফ্যান টুলের এই কনভার্ট ফ্যান টুল এটা দিয়ে আমরা এটাকে এডিট করতে পারতাম। যদি আমি আপনাকে দেখাই আবার, এই যে দেখেন আমি এটাকে রাউন্ডেড করতে পারি, কিন্তু এই যে বিন্দুটা সেটাকে আমি সরাতে পারতেছি না। বাট আমরা এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সরাতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে টেক্সট টুল নিয়ে। টেক্সট টুলটাও আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, টেক্সটের ব্যবহারটা, যদিও এটা একদম সহজ। যাই হোক, তো আমি প্রথমে এখানে একটা লেয়ার সিলেক্ট করলাম, করার পরে এখানে টেক্সটের 4টা টেক্সটের ইফেক্ট দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, একটা হচ্ছে ভার্টিক্যাল, আর একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, আর একটা হচ্ছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল। আমি সবগুলো আপনাদের দেখাবো। ফার্স্ট হরিজন্টাল টাইপ টুল। হরিজন্টাল টাইপ টুলটা আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হরিজন্টাল মানে হচ্ছে যে এর এই পাশ থেকে এই পাশ এভাবে যাবে, আর ভার্টিক্যাল মানে হচ্ছে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এভাবে যাবে, ঠিক আছে। আমি এখানে প্রথমে হরিজন্টালটা জাস্ট এখানে ক্লিক করব, লেফট বাটনটা ক্লিক করার পর এভাবে আমাদের লেখার অপশন চলে আসবে। তো লেখার অপশন আসার পর এখন আমাদের এখানে দেখেন ফন্টের যে সাইজ, এটা আমরা ছোট বড় করতে পারবো, ফন্টের কালার চেঞ্জ করতে পারবো, ফন্টের এখানে নাম চেঞ্জ করতে পারবো, ফন্টের সব ধরনের কিছু আমরা এখানে চেঞ্জ করতে পারবো। তো আমি সবগুলাই দেখাচ্ছি। ফার্স্ট আমি এখানে ধরুন লিখতেছি ওকে, ওয়েলকাম টু নূর 360। লেখার পর এখন আমি চাচ্ছি যে লেখাগুলা আর ফন্ট চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমি এখানে যাব, এখান থেকে ফন্ট অনেকগুলা ফন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন। এগুলো সবগুলা থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আমি এটা সিলেক্ট করলাম, করার পর এটা আসলো। এখন ফন্টগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। ফন্ট লিখে ফ্রি ফন্ট লিখে সার্চ দিতে হবে, গুগল ফন্ট আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে। তো এরপরে আমি এই লেখাগুলো তো আপার কেস হয়ে গেছে, ফন্টটাই সম্ভবত আপার কেস, যার কারণে সব আপার কেস দিয়ে দিচ্ছি। আমি অন্য একটা ফন্ট দেখাই, এরিয়াল দেখাই। ওকে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে বোল্ড করব, মোটা করতে চাই, তাহলে কি করব, সিলেক্ট করে এখান থেকে আমরা এই যে বোল্ড, এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো আপনার আসতেও পারে নাও আসতে পারে। এই অপশনগুলো আমরা ফন্ট ইনস্টল করলে আসবে, আপনি যে ধরনের ফন্ট ইনস্টল করবেন ওই রকম ফন্ট এখানে আসবে, ঠিক আছে। তো আমি এখানে বোল্ড দিয়ে দিলাম, তাহলে সেটা বোল্ড হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে বোল্ড ইটালিক দেই তাহলে দেখেন এটা বোল্ড ইটালিক হয়ে গেছে। এরপর আমি এখান থেকে যদি ব্ল্যাক দিই সেটা হচ্ছে আরো বোল্ড হবে বেশি, তাহলে সেটা বোল্ড হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। অবশ্যই সিলেক্ট করে দেন করতে হবে। সিলেক্ট করা ছাড়া যদি আমি করি তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না। দেখেন আমি এখানে সিলেক্ট করিনি, এখন আমি এটাকে যদি যাই দিই কোনো লাভ হবে না, এই যে, কারণ আমাকে সিলেক্ট করতে হবে। ফার্স্ট আমাকে এভাবে সিলেক্ট করতে হবে, দেন আমাকে এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে হবে। এখন আমি যদি ফন্টের সাইজটা বড় করতে চাই তো সেক্ষেত্রে কি করব, তো সেক্ষেত্রে আমাকে ফার্স্ট আগে সিলেক্ট করতে হবে। যেটাই করে আমি ফন্টের ক্ষেত্রে এডিট করতে হলে অবশ্যই আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখেন, এখানে কিছু ডিফল্ট ভাবে দেওয়া আছে। আপনি এখানে চাইলে ম্যানুয়ালি এখানেও লিখতে পারেন। যদি আমি লিখি ফন্ট সাইজ দিয়ে এন্টার দেই, দেখেন চলে আসছে। আর যদি আমরা মাউস দিয়ে ইয়ে করতে চাই, দেখেন এখানে কিন্তু একটা ইফেক্ট আসছে। এটাকে ড্র্যাগ করলে এটা বড় হবে। আমি যদি ডান পাশে ড্র্যাগ করি তাহলে ডান পাশে অর্থাৎ এটা সাইজ বড় হবে, বাম পাশে ড্র্যাগ করলে এটা ছোট হবে। এটা হচ্ছে ব্যাপার। এরপরে এখানে আমাদের অ্যালাইনমেন্ট আছে, লেফট অ্যালাইন, মিডল অ্যালাইন, রাইট অ্যালাইন, অর্থাৎ আমরা যে লেখাটা লিখতেছি এটা কিন্তু বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে। তো আমি যদি চাই যে সেটা ডান পাশ থেকে বাম পাশে যাবে তাহলে আমাকে যেটা করতে হবে, জাস্ট এখানে লেফট রাইট অ্যালাইন টেক্সট এখানে ক্লিক করতে হবে। তাহলে দেখেন এটা কিন্তু চলে গেছে অলরেডি। আচ্ছা, এটা ভিতরে চলে গেছে যার কারণে বুঝতে সমস্যা। আচ্ছা, এবারে বুঝবেন। তো এখন এখানে লেখাগুলো যদি আমি এখন লিখি, দেখেন
এই যে দেখেন সেটা কিন্তু এদিকে যাচ্ছে লেখাটা। এতক্ষণ আমরা যখন লিখছিলাম তখন সেটা লেখা এদিক থেকে এদিকে গেছিল, কিন্তু এখন এদিক থেকে উল্টো এদিকে যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে আমরা অ্যালাইনটা রাইট অ্যালাইন দিয়েছিলাম। আমি এগুলো ডিলিট করে দেই। এরপরে সেন্ট্রাল হলে মধ্যখান থেকে যাবে, তো আমি সেন্ট্রালে ক্লিক করলাম, সেটা মধ্যখানে চলে গেছে। ওকে, এখন আমরা লেখা যাই লিখবো সেটা মধ্যখান থেকে বাড়তে থাকবে। লেখাগুলো মধ্যখান থেকে বাড়তে, এই যে দেখেন মধ্যখানে থাকতেছে লেখাটা। এটা হচ্ছে ব্যাপার। এখন আমি ফন্টে যদি কালারটা চেঞ্জ করতে চাই, তো আমি লেফট অ্যালাইন দিয়ে রাখতেছি। নরমালি আমরা লেফট অ্যালাইন ইউজ করি, প্রয়োজনে রাইট অ্যালাইন, সব অ্যালাইনই আমরা এখানে ইউজ করে থাকি। এখানে কোনো ডিজাইনের অনুসারে ডিপেন্ড করবে সেটা। তো আমি কালার চেঞ্জ করতে হলে আমাকে আগে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে কালার অপশন, এখানে আমি ক্লিক করে এখানে আমি যেই কালার ইচ্ছা সেটা দিতে পারি, অথবা আমি এখানে হ্যাক্সা কোডও দিতে পারি। আমি যদি এখানে ধরেন একটা হ্যাক্সা কোড দেই, এভাবে 5200 এন্টার দিলাম, এই যে হ্যাক্সা কোড এখানে সেটা অ্যাপ্লাই হয়ে গেল। এটা হচ্ছে ব্যাপার। এরপর আমাদের এখানে একটা আছে, এটার ব্যবহার এখন প্রয়োজন নেই, এটা পরে দেখাবো। এখন আমি যদি এটাকে ওকে করে দিতে চাই, অর্থাৎ আমার এডিট শেষ, এখনো কিন্তু সেটা অ্যাপ্লাই হয় নাই। আমি যদি এখানে ডিক্লাইনে ক্লিক করে দিই, অর্থাৎ কেটে দেই এই যে চিহ্নটা, তাহলে কিন্তু সেটা আবার আগের মতো হয়ে যাবে। আর যদি টিক মার্কে ক্লিক করি তাহলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি এখন টিক মার্কে ক্লিক করলাম, সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমি ধরুন এখন কিন্তু টেক্সটটা আমি সিলেক্ট করলাম না, টেক্সট টুলটা কেটে দিলাম। আমি এখানে সিলেকশন টুল, মুভ টুলটা ক্লিক করলাম, করার পর আমি এখন ক্লিক করলাম। এখন কিন্তু এই এডিট অপশনগুলো এখানে আসতেছে না। সো আমি কি এখন এডিট করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। তো সেই জন্য আমাকে যেটা করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাকে এখানে উইন্ডো থেকে ট্যাক্সের ইফেক্ট, ট্যাক্স এডিটের একটা অপশন আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে প্যারাগ্রাফ, ঠিক আছে, এই প্যারাগ্রাফটা ক্লিক করবেন, করলে আপনাদের এই যে প্যারাগ্রাফের অপশনটা চলে আসবে। এখানে একটা আসবে ক্যারেক্টার, একটা আসবে প্যারাগ্রাফ। এই দুইটা দিয়ে আপনারা এখানে এডিট করতে পারবেন। সবগুলো অপশন এখানে চলে আসছে। এখানে আরো কিছু অপশন বেশিও আছে। তো যে অপশনগুলো বেশি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ফন্টের সাইজ, ফন্টের প্রথমে এখানে সাইজ আছে আর নাম আছে। ফন্টের ফরম্যাট, ন্যারো, ব্ল্যাক, এগুলো আমরা এখান থেকে দিতে পারি। এখন বিষয় হচ্ছে যে ফন্টটার আমরা এই যে ডিফারেন্স, অর্থাৎ একটা থেকে একটা যে সাইজের ডিফারেন্স, সেটা আমরা বাড়াতে চাচ্ছি। তাহলে আমরা এখান থেকে নর্মালি এভাবে বাড়িয়ে দিতে পারি। দেখেন এটা স্পেসটা বেড়ে গেছে, এই যে এটা। আমি স্পেসটা যদি 0 করে দেই তাহলে আচ্ছা, তো এটাকে আমরা বাড়াতে পারি এখানে। আমি যদি আপনাদেরকে আবার বাড়িয়ে করে দেখেন এখানে স্পেসটা, লেটার স্পেসিংটা বেড়ে যাচ্ছে। এটাকে 0 করে দিলে স্পেস 0 হয়ে যাবে। ওকে, এরপরে আমি যদি এখানে এটাকে এভাবে বাড়াতে চাই, অর্থাৎ ভার্টিক্যালি বাড়াতে চাই, তাহলে এখানে ভার্টিক্যালি বাড়িয়ে দিতে পারি। দেখেন সেটা ভার্টিক্যালি বেড়ে গেছে। আরো বাড়িয়ে দিলে এইভাবে আরো বেড়ে যেতে পারে। অর্থাৎ আমরা ট্যাক্সগুলোকে যেভাবে ইচ্ছে সেভাবে এখানে এডিট করতে পারি। তো আমি এখানে 100 দিয়ে দিই। আমাদের মাঝে মধ্যে এরকম প্রয়োজন হবে, যখন কাজ করতে যাব তখন দেখবেন লেটারগুলোকে আমাদের চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। এটা হচ্ছে ব্যাপার। এখন আমি চাচ্ছি যে এখানে সবগুলা লেটারকে আপার কেস করে দিতে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ক্যাপিটালাইজেশন আছে, অর্থাৎ একটা প্রথম অক্ষর বড়, এরপর এগুলা ছোট। আমি চাচ্ছি সবগুলা বড়। তো সবগুলা বড়ার জন্য এখানে আমাকে ক্লিক করলে আমার এখানে সবগুলা, আচ্ছা এটা না, এই যে আপার কেস, এখানে ক্লিক করলে আমার সবগুলো বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ব্যাপার। এখানে আমি যদি ক্যাপিটালাইজ করতে চাই, এখানে ক্লিক করলে আবার ক্যাপিটালাইজ হয়ে যাবে। এখানে কিন্তু দিয়ে দিয়েছে চিহ্নগুলা। এরপর এখানে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এগুলো দেওয়া আছে একটা একটা করে। আবার ইটালিক করতে চাইলে এখানে করতে পারি। আমি এগুলো আবার বন্ধ করে দেই, এভাবে আগের মতো চলে গেছে। এটা হচ্ছে ব্যাপার। এখানে আরো কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমি আপনাদেরকে পরে আলোচনা করব। এগুলো হচ্ছে যে কি, আমরা যদি এখানে ইংলিশের জায়গায় আমি ধরেন আরবি বা হিন্দি, অন্য কোনো ভাষা, ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাই, তখন দেখা গেছে আমাদের এখানে সাপোর্ট নেয় না। ঠিক আছে, অনেক সময় বলেন যে ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করতেছে না। এই যে সমস্যাটা ফিক্স করার জন্য আমরা যেটা করে থাকি, ইনস্টল করার জন্য এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে এটা করতে থাকি। এরপরে এখান থেকে এডিট থেকে প্রিফারেন্সে গিয়ে এটা করতে থাকি। আমি দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। ল্যাঙ্গুয়েজ যদি আপনাদের যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা থাকে, অর্থাৎ বাংলা সাপোর্ট করে না বা এরকম কিছু, কমেন্ট করে জানাতে পারেন। আমি ওটার উপরে একটা টিউটোরিয়াল তৈরি করবো ইনশাআল্লাহ। এরপরে আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে আমি অলরেডি সবগুলো দেখিয়ে ফেলেছি। এগুলো এই 3টা অ্যালাইনমেন্ট ছিল, এখানে আরো 3টা আছে। এই 3টার মধ্যে একটা হচ্ছে যে আমাদের লেফট অ্যালাইনই হবে, কিন্তু লেফট লাস্টে যে লাইনটা সেটা লেফট পাশে থাকবে আর সবগুলো জাস্টিফাই আকারে থাকবে। আরেকটা হচ্ছে যে জাস্টিফাই সেন্ট্রাল, অর্থাৎ
এটা জাস্টিফাই লাস্ট সেন্টার, অর্থাৎ সবগুলো জাস্টিফাই হবে, লাস্টটা হবে সেন্টার। আর এটা হচ্ছে যে জাস্টিফাই লাস্ট রাইট, অর্থাৎ সবগুলো সেন্টার হবে আর লাস্টেরটা রাইট পাশে যাবে। এটা হচ্ছে চিহ্নগুলো দেখলে বুঝতে পারবেন, আর এটা পুরোটাই জাস্টিফাই। তো এগুলো হচ্ছে যে লেটারের ব্যাপারগুলো, এডিটের ব্যাপার আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব যখন ডিজাইন করতে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমি এখন আপনাদেরকে দেখাবো ভার্টিক্যাল টাইপ টুল। তো ভার্টিক্যাল টাইপ টুল আমি এখানে সিলেক্ট করার পর জাস্ট এখানে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি লেখাগুলো আমাদের চলে আসছে। এটা হচ্ছে ব্যাপার। এখন আপনি এখানে জাস্ট এডিট করে নেবেন, যা লিখতে চান এটা এখানে হয়ে যাবে। এরপরে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। ওকে, এটা হচ্ছে যে আমাদের ভার্টিক্যাল টুল। তো আমি এটা রাখলাম, এখানে এভাবে রাখলাম। এরপরে আমাদের দুইটা আছে, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল আর হচ্ছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল। মাস্ক টুলটার ব্যাপারটা হচ্ছে যে আমি একটা মাস্ক টুল দেখালে আপনারা দুইটা বুঝে যাবেন। ভার্টিক্যাল আর হরিজন্টাল আশা করি বুঝতে পেরেছেন। হরিজন্টাল মানে এভাবে, আর ভার্টিক্যাল মানে উপর নিচে। ডানে বামে হলে হরিজন্টাল আর উপর নিচে হলে ভার্টিক্যাল। তো আমি এখান থেকে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলটা সিলেক্ট করার আগে আমি এখানে একটা শেপ নিই, তাহলে বুঝতে পারবেন। আমি শেপটা নিলাম, ঠিক আছে। এখন শেপ নেওয়ার পর আমি এখানে এই টুলটা, এই টাইপ টুলটা নিয়ে নিলাম, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলটা সিলেক্ট করলাম। তো এটা ভার্টিক্যালি, আচ্ছা আমি হরিজন্টালটা নিই, তাহলে বুঝুন, যেহেতু আমি এটা লম্বা লম্বা এভাবে নিচ্ছি, একই জিনিস শুধু উপর নিচে, আর একটা হচ্ছে ডানে বামে। সিলেক্ট করার পর আমি এই শেপটা সিলেক্ট থাকা অবস্থা আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার দেখেন একটা এখানে এই বক্সের ভিতরেই লেখাটা ঢুকছে, এবং আমি যদি এখানে ক্লিক মার্ক করে দেই তাহলে দেখেন এখানে কিন্তু এটা সিলেক্ট আকারে হয়ে গেছে, অর্থাৎ আমার যে লেখার যে সাইজটা ছিল ওই অনুসারে সেটা একটা শেপের মতো হয়ে গেছে। এটার কারণটা হচ্ছে যে আমি যে শেপটা ড্র করলাম, শেপের এই অংশটুকু সে এখন সিলেক্ট করে আছে। এখন আমি এই অংশের মধ্যে যে কোনো ইফেক্ট দিতে পারি। আমি ধরুন আমি এটাকে সিলেক্ট করার পর আমি এখানে ব্র্যাকেট টুলটা নিলাম, পেইন্ট ব্র্যাকেট টুলটা নিয়ে আমি এখানে কালারটা চেঞ্জ করে ধরুন রেড করে দিলাম। করে আমি যে কোনো এই যে সিলেকশন টুলের এখানে জাস্ট এই ব্র্যাকেট টুলটাকে সিলেক্ট করে আমি এটাকে রাস্টারাইজ করে নিতে হবে। রাস্টারাইজ লেয়ার করলাম, দেন রাস্টারাইজ লেয়ার করার পর আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, এবং কি এই লেখার যতটুকু অংশ ওই অংশটুকুর উপরে ক্লিক করলাম, দেখেন এখন সেটা অ্যাপ্লাই হয়ে গেছে সম্পূর্ণ শেপটার ভিতরে। যাই হোক, তো এটা হচ্ছে যে ব্যাপার। এখন আমি যদি এটাকে এখান থেকে কেটে নিই তাহলে দেখেন এটা কিন্তু কেটে গেছে, এখানে ব্যাকগ্রাউন্ড এটা থাকবে না। এটা কন্ট্রোল জেড দেই। আর তো আমি যেটা করব এখন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিব, তাহলে ডি সিলেক্ট হয়ে যাবে। এখন এটা কিন্তু একটা হয়ে গেছে। ততক্ষণ তো এটা সিলেক্ট থাকা অবস্থায় কেটে গিয়েছিল আর কি, মূলত কথাটা হচ্ছে এরকম। যাই হোক, তো এখন আমি এটাকে এভাবে শেপটা ছোট বড় করলে মানে এই শেপটার ভিতরে এটা কিন্তু একটা শেপ, এখানে কিন্তু এটা লেখাও না, এটা আমি চেঞ্জও করতে পারবো না। এটা জাস্ট যে অংশটুকু আমি লেখা লিখেছিলাম ওই অংশটুকু সিলেক্ট করে সেই অংশটুকুর মধ্যে আরেকটা কালারে অ্যাপ্লাই করে দিয়েছি। সো এখন এটা সব, এটাকে আমি ছোট বড় যেভাবে করব, শেপ যেভাবে চেঞ্জ হয় এটা ওইভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। আমি যদি এটাকে দেখাই আপনাকে এভাবে, এভাবে, ঠিক আছে, এভাবে ছোট বড় করলে এই যে দেখেন লেখা কিন্তু আর চেঞ্জ করা যাবে না আমি যত চেষ্টা করি। আমি যদি এখানে টেক্সট টুল নেই তাহলে বুঝবেন, এই যে দেখেন এখানে কোনো ইফেক্ট আসতেছে না, লেখার কোনো সুযোগই নেই, এই যে আবার নতুন করে শুরু হয়েছে। আচ্ছা, তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এটা আর এটা সেম, একটা হরিজন্টালি একটা ভার্টিক্যালি। তো চেষ্টা করলাম আপনাদেরকে টেক্সট টুল নিয়ে সব ধরনের বিস্তারিত বোঝানোর জন্য। টেক্সটের আরেকটা ইফেক্ট দেখাচ্ছি, দাঁড়ান। এখান থেকে আমি ভার্টিক্যাল টেক্সট টুলটা নিয়ে নিলাম। এখন যে ব্যাপারটা, আমি এখানে একটা শেপ নিই তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। শেপ না, আমি এখান থেকে একটা ফ্যান টুল দিয়ে একটা স্ট্রোকটা, ফিলটাকে নান করে দিয়ে স্ট্রোকটাকে একটা কালার দিয়ে দিই, দিয়ে আমি এখান থেকে একটা এইভাবে আঁকলাম, ঠিক আছে। ওকে, এখন আমি এটাকে, এটা তো আচ্ছা এটা আবার সিলেক্ট, ওকে। তো এটাকে সিলেক্ট করে আমি এখন টেক্সট টুলটা সিলেক্ট করলাম, করে এখানে যখন নিয়ে আসি দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার লেখাটাও এভাবে বাঁকা হবে। আমি যেভাবে ডিজাইন করছি লেখাটা এভাবে বাঁকা হবে। দেখেন আমি সিলেক্ট করলাম, এই যে লেখাটা কিন্তু হুবহু ওইভাবে বাঁকা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেখাটা শেপের আকারে হয়ে গেছে। আমি এই যে লেখাটা এখন বাইরে নিয়ে আসছি, এটা কিন্তু এখানে রয়েছে, এই যে শেপটা কিন্তু এখানে রয়েছে, বাট লেখাটা আমি এখানে এখন নিয়ে আসতেছি। এটা হচ্ছে ব্যাপার। আপনি লেখা ইচ্ছা করলে বাঁকা করে ফেলতে পারেন এভাবে ডিজাইন করে।
তো আজকে দেখাবো আমি শেপ টুল নিয়ে যতগুলো আছে। তো আমাদের শেপের তো ব্যবহার আমরা জানি অনেক বেশি প্রয়োজন। এখানে বিভিন্ন ধরনের শেপ আমাদের প্রয়োজন। আমরা কখনো রেক্ট্যাঙ্গেল, কখনো সার্কেল, কখনো ত্রিভুজ, লাইন ইত্যাদি ইত্যাদি প্রয়োজন হয়। আবার আমরা ইচ্ছা করলে কাস্টম নিজে থেকে শেপ এঁকে সেটাও আমরা করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো আমি সবগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। ফার্স্ট হচ্ছে যে আমাদের রেক্ট্যাঙ্গুলার টুল, এগুলো ডিফল্ট ভাবে দেওয়া থাকে এখানে। তো আমি রেক্ট্যাঙ্গুলার টুলটা সিলেক্ট করলাম, করার পর এখন আমি এখান থেকে একটু সেটিংটা দেখাই দেই। আমরা এখানে রেক্ট্যাঙ্গল এখানে আছে, এটা শেপ আকারে থাকবে অবশ্যই। দেন এখানে ফিল কালার অর্থাৎ হচ্ছে যে আমি একটা দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। আমি এভাবে ড্র্যাগ করলাম মাউসের লেফট বাটনটা ক্লিক করে। এখন দেখেন এই যে শেপটা আঁকলাম, এটার চারপাশে বাউন্ডারি দেওয়া আছে, বাট আমার ভিতরে কোনো কালার অ্যাপ্লাই হচ্ছে না। এই যে ভিতরে কালারটা হচ্ছে যে আমাদের ফিল কালার। আপনাদের এখানে দেখতে পাচ্ছেন নান, এরকম একটা লাল ক্রস চিহ্ন দেওয়া, এটা হচ্ছে যে নান বোঝায়, অর্থাৎ এখানে এটা খালি থাকবে। তো আমি যদি এখানে একটা কালার দিয়ে দিতে চাই, তাহলে জাস্ট এখান থেকে গিয়ে এখানে একটা কালার দিয়ে দিব। দেখেন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমি স্ট্রোকটা ইচ্ছা করলে এখান থেকে নান করে দিতে পারি, এটা চলে যাবে। আবার স্ট্রোকটা আমি বাড়িয়েও দিতে পারি, যেমন আমি এখান থেকে একটা স্ট্রোকের কালার দিলাম, দেন এখান থেকে আমি স্ট্রোকটা এভাবে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। ওকে, এরপর আমি অলরেডি একবার দেখিয়েছিলাম এই বিষয়গুলো, তারপর আবার দেখাচ্ছি। এখান থেকে আমরা এই যে স্ট্রোকের যে ডিজাইনটা, আমরা এখানে এটা ডট ডট দিতে পারি, এরকম দিতে পারি। এটা এখানে বোঝা যাচ্ছে না কারণ ফাইল স্ট্রোকের সাইজটা অনেক ছোট। এই যে দেখতে পাচ্ছেন এখন দেখা যাচ্ছে। এখান থেকে আমি মোর অপশনে গিয়ে এখানেও আমি বিস্তারিতভাবে এখানে দিতে পারি, কাস্টম দিতে পারি। এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি যদি এখান থেকে একটা ধরুন এটা দিলাম, দেওয়ার পর আমি এখানে এটা বাড়িয়ে দিতে পারি। এখানে এটা বাড়বে কমবে, 6 দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এটা বাড়তেছে কমতেছে। তো এই বিষয়গুলো হচ্ছে এটা। এরপর আমি ওকেতে ক্লিক করে দিব, তাহলে এটা চলে যাবে। ওকে, অ্যাপ্লাই হয়ে গেছে এখন। আর এই যে এগুলো হচ্ছে আমার এই যে যে শেপটা, এই শেপের উইথ কত 322 পিক্সেল, হাইট 175 পিক্সেল। ধরুন আমি এটা চাচ্ছি যে এখন এটাকে স্কোয়ার করে ফেলবো, 100 করব, তাহলে এখানে 100 লিখে দিব। আর এখানেও আমি 100 লিখে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন 100 হয়ে গেছে। আর যদি এখান থেকে স্টকটা বন্ধ করে দেই, তাহলে এই যে দেখতে পাচ্ছেন। এরপরে এখানে আমাদের কিছু লেয়ার আছে, আমি একটা টিউটোরিয়াল এগুলো দেখিয়েছি, তো আজকে আর এগুলো দেখাবো না, প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন। দেন এখানে হচ্ছে যে অ্যালাইনমেন্ট। ওকে, অ্যালাইনমেন্ট আমি পরে দেখাবো এখন। আচ্ছা, এগুলো হচ্ছে যে ব্যাপার। এখানে আরো কিছু প্রপার্টিসে গেলে আমরা এখানে কিছু অপশন পাবো। এই যে অপশনগুলো, এগুলো কিন্তু আমরা এখানে পেয়েছি, বাকি এই যে অপশনটা এটা আমরা পাই নাই, তো এটা এখানে পাবো। আরেকটা কথা বলে রাখি, আপনি যদি সিসি 2015 অর্থাৎ সিসি ভার্সন ইউজ না করে আপনি সিএস ভার্সন ইউজ করেন, তাহলে আপনার এই অপশনটা পাবেন না। আপনাকে অবশ্যই সিসি ভার্সনটা ইউজ করতে হবে। তো আমরা এই অপশনটা ব্যবহার করে থাকি সাধারণত এই যে কর্নারগুলো দেখতে পাচ্ছেন, এই যে শেপটা, এই শেপের যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলো আমরা রাউন্ডেড করার জন্য। তো আমরা রাউন্ডেড করার জন্য এই অপশনটা ব্যবহার করে থাকি। এখানে দেখেন আমি যদি এই যে লিংকে ক্লিক করে দেই, তাহলে সবগুলা একটা বাড়ালে সবগুলো একসাথে বাড়বে। তো আমি লিংকে ক্লিক করে দিয়ে আমি এখানে এভাবে ড্র্যাগ করতেছি, দেখেন এটা কিন্তু রাউন্ডেড হয়ে গেছে। এই হচ্ছে যে ব্যাপার। তো এই কাজটাই আমরা আবার করতে পারতাম এই যে রেক্ট্যাঙ্গুলার টুল যেটা আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল। এই যে দেখেন এটা অটোমেটিকলি রাউন্ডেড করা আছে। তো আমরা ইচ্ছা করলে এটা দিয়েই সব করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে যে ব্যাপার। এরপরে আমাদের এখানে আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল দেখালাম। এরপরে আছে এলিপস টুল। এলিপস টুলটা হচ্ছে সার্কেলের জন্য একদম। তো আমরা কিন্তু এটাকেও সার্কেল করে ফেলতে পারতাম। যাই হোক, তো আমি একটা সার্কেল আঁকতেছি, দেখেন এটা কিন্তু আমি ফুল সার্কেল চাচ্ছি, যে একদমই ফুল সার্কেল হওয়ার জন্য, কিন্তু এটা ঝামেলা করতেছে। এটা এই যে বেঁকে থেকে যাচ্ছে। তো এই যে আমি যদি ফুল একদম 100/100 বা উইথ হাইট সব সেম রাখতে চাই, তাহলে শিফট ক্লিক করে তারপরে এটাকে ড্র্যাগ করতে হবে। তাহলে দেখেন এটা কিন্তু একদম আমি যেভাবে নেই এটা উইথ হাইট সমান থাকবে। এই হচ্ছে যে ব্যাপার। এবং একইভাবে এটাকে যদি আমি এখানে এরপরে দেখেন আমি কিন্তু এই সার্কেলটা এখানে না নিয়ে আমি যদি এটাকে সার্কেল বানাতে চাই তাও পারবো। আমি এখানে এটাকে একদম 50-50 করে দিব, বাস এটা 100 হয়ে গেছে। দেখেন এটা সার্কেল হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে যে ব্যাপার। এরপর আমাদের এখানে আছে লাইন টুল, পলিগন টুল আছে। তো পলিগন টুলের ব্যাপারটা হচ্ছে যে আমরা তো এখানে দেখতে পাচ্ছেন
চার বাহু অর্থাৎ স্কয়ার, চারটা বাহু দিয়ে গঠিত হয়েছে, এটা হচ্ছে যে সার্কেল। কিন্তু আমি চাচ্ছি ত্রিভুজ আঁকতে বা 5টা বাহু আঁকতে, এরপরে 6টা, এরকম বিভিন্ন, তখন আমরা এই পলিগন টুলটা ইউজ করে থাকি। এটা ঠিক আছে, এটার অনেক ব্যবহার করা যায়। তো আমি পলিগন টুলে ক্লিক করে দেখেন আমি এখানে এভাবে ড্রাগ করতেছি। এখন কয়টা আসতেছে বাহু? এখানে 5টা। তো আমি চাচ্ছি যে এটা বাড়াতে, তো বাড়াতে হলে আমাকে কিবোর্ডের আপ অ্যারোটা ক্লিক করতে হবে। আপ অ্যারোটা ক্লিক করলে আচ্ছা, এখানে আপ অ্যারো না, সরি। তো এখানে আমাকে যেটা করতে হবে, এখান থেকে এটাকে বাড়িয়ে দিতে হবে। আমি এখানে ধরেন 9টা দিলাম, 9টা দিয়ে এবার ড্রাগ করব। এই যে দেখেন এখন কিন্তু হয়ে গেছে, এটা বুঝতে পারছেন? ওকে, এভাবে ড্রাগ করতে পারবো। আমি যদি এখানে আবার 3টা দিয়ে দিই, ধরুন 3টা দিয়ে দিই, 3টা দিয়ে এখন ত্রিভুজ আঁকতে পারবো। এ হচ্ছে যে ব্যাপার। আমি যত বাহু ইচ্ছে অত বাহু এখানে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর এটা ফিল কালার দিয়ে দিলে দেন এটা ফিলে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আমাদের আছে লাইন টুল। এটা মূলত শুধু লাইনের জন্য, আমরা যে কোনো লাইন এভাবে ড্রাগ করতে লাইন ইউজ করতে পারবো। এভাবে লাইন আঁকার জন্য আমরা এই লাইন টুলটা ইউজ করে থাকি। এরপরে কাস্টম শেপ টুল। আমি আমার কাস্টম ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো শেপ আঁকতে পারবো। তো আমি কাস্টম শেপ টুলে ক্লিক করলাম, করার পর আমি এখন কি আঁকতে চাচ্ছি সেটা আমি এখান থেকে দেখেন, এখানে অনেকগুলো অপশন দিয়ে দিবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি শেপগুলো সিলেক্ট করতে পারি। যেমন এখানে ট্রি, গাছের কিছু ইয়ে দেখতে পাচ্ছেন, কিছু অ্যানিমেলের ছবি দেখতে পাচ্ছেন, এরপরে কিছু বোটসের অর্থাৎ নৌকার কিছু জাহাজ এগুলো আছে, ফ্লাওয়ার ইত্যাদি। আপনি এগুলো এখান থেকে সিলেক্ট করে জাস্ট ধরুন আমি এটা সিলেক্ট করলাম, করে আমি এখানে এভাবে, আমি শিপ ধরে রাখলে এটা সুন্দর মানে উইথ হাইট সমান থাকবে, আর শিপ ছেড়ে দিলে এটা এভাবে হবে। তো আমি এভাবে ছেড়ে দিলাম, দেখেন এখন এটা আঁকা হয়ে গেছে, ড্র হয়ে গেছে। এই যে এটা হচ্ছে যে ব্যাপার, এখানে একদম ইজিলি এটা হচ্ছে যে কাস্টম শেপ। আপনি আরো ইচ্ছা করলে এখান থেকে আঁকতে পারবেন। ধরুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটাকে এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে আমি এখান থেকে ধরুন এই গাছটা সিলেক্ট করলাম, করে আমি শিপ ধরে একটা গাছ এভাবে ড্র করলাম। এখন এটা এই যে একটা গাছ হয়ে গেল। দেন আপনি এটাকে অল কে চেপে কপি করে কয়েকটা আঁকতে পারেন, এই যে এভাবে সুন্দর। এটা হচ্ছে যে ব্যাপার। তো ওভারঅল আমি দেখানোর চেষ্টা করলাম আজকে শেপ টুলটা। দেন এখানে যেগুলো আছে হ্যান্ড টুল, আমরা এই যে ধরেন এটাকে এদিক সেদিক নেওয়ার জন্য এই হ্যান্ড টুলটা ইউজ করে থাকি। আবার যদি এই স্ক্রিনটাকে আমরা রোটেট করতে চাই, এইভাবে রোটেট করতে চাই, তাহলে এই যে রোটেট টুলে দিয়ে আমি এইভাবে রোটেট করতে পারবো এটাকে, ঠিক আছে। আমি কন্ট্রোল জ্যাড দিয়ে দিলাম, সরি কন্ট্রোল জ্যাড দিলে হবে না, এটা ওই যে রোটেটটা হচ্ছে, আমি এখান থেকে রোটেটটা 0 করে দিব, দেন এটা 0 হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ব্যাপার। এরপরে আমাদের এখানে আর কি আছে, এই যে ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো নিয়ে আমি অলরেডি একবার আলোচনা করেছি। ফরগ্রাউন্ড কালারের ব্যাপারটা হচ্ছে যে আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করতে চাইলে ফরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করে দেন এখানে অ্যাপ্লাই করি। যেমন আমি যদি এখন এই যে একটা ধরুন এই শেপটা আঁকলাম, এই শেপটাতে আমি আঁকলাম, এই শেপটাকে আমি রাস্টারাইজ করে নিব, রাস্টারাইজ লেয়ার। এখন আমি এখানে কালার অ্যাপ্লাই করব। তো কালার অ্যাপ্লাই করার জন্য কি করব, এখান থেকে জাস্ট আমরা যে পেইন্ট ব্যাকেট টুল এটা নিব, নিয়ে এই যে কালো আছে এখানে কিন্তু ফরগ্রাউন্ডে কালো আছে, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি, দিয়ে আমি এখানে ক্লিক করলাম, দেখেন কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এটা হচ্ছে যে ব্যাপার। আর এখানে আরেকটা জিনিস আছে, এই যে জুম টুল। তো জুমের কাজটা হচ্ছে দেখিয়ে দিই একটু। এখানে কয়েকটা অপশন, জাস্ট ফুল স্ক্রিন, এটা দিলে আমার স্ক্রিনে ফুল হয়ে যাবে। আর ফিল স্ক্রিন অর্থাৎ আমার স্ক্রিনটা ফিল আপ করে ফেলবে, দেখেন স্ক্রিনে কোনো খালি নেই। আর ফিট স্ক্রিন দিলে পুরো ছবিটা অর্থাৎ পুরো আমার যে ফাইলটা ছিল ওইটা সম্পূর্ণ স্ক্রিন জুড়ে থাকবে। এটা হচ্ছে যে ব্যাপার। আর এখানে কিছু ইয়ে আছে যে আমরা এডিট টুলবারে, এখানে যে আমরা টুল বক্সগুলো ছিল, টুল বক্সে টুলের টুলগুলো ছিল, এখান থেকে আমি যদি কোনোটা চাই যে ডিলিট করে দিতে, বাদ দিয়ে দিতে, সেটা আমরা এখান থেকে দিতে পারি বা যোগ করতে পারি ইত্যাদি ইত্যাদি এগুলা। আর এখানে যেটা আছে একটা মাস্ক নেওয়ার জন্য, আরেকটা হচ্ছে যে এখানে আমাদের স্ক্রিনে যে মোড, স্ক্রিনের মোডটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন এখানে কয়েকটা মোড আছে, ফুল স্ক্রিন উইথ মোড, দেখেন এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে একরকম। আবার যদি ফুল স্ক্রিন মোড দেই, ফুল স্ক্রিন আমি ক্যান্সেল দিয়ে দিলাম, ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপরে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, আমরা সাধারণত স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডই ইউজ করে থাকি।
ওকে, তো আজকে ওভারঅল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম এবং টুল বক্স নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা করতেছি। ওভারঅল সবগুলা টুল বক্স আশা করি আপনাদের ভালোভাবে শিখে হয়েছে। এরপর আমি এর মধ্যে কিন্তু আমি অলরেডি এগুলোও আলোচনা করে ফেলেছি। প্যালেট বক্সে যা ছিল আমাদের এগুলো নিয়েও আলোচনা করে ফেলেছি। তারপরে আমরা যখন বিস্তারিত ডিজাইন শুরু করব, আমি আগামী পর্ব থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন, বিজনেস কার্ড, প্লায়ার, লোগো, এরপরে টি শার্ট, এরপরে ব্যানার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফটো এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, অনেক ধরনের ডিজাইনই আমরা দেখবো আস্তে আস্তে। তো আশা করি সাথেই থাকবেন। আর যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটা ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী আপডেট আপনি পেয়ে যান সাথে সাথে। আর কেমন লাগতেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে হবে। কমেন্ট করে না জানালে আমি কিভাবে বুঝবো যে আপনার কি সমস্যা বা বুঝতে কোথায় সমস্যা হচ্ছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।